সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026-এর শিক্ষার্থীরা। আমরা এখন পরীক্ষার একদম দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। দরজায় পরীক্ষা কড়া নাড়ছে। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি অল্প কয়েকটা চ্যাপ্টার একটু কভার করে দিতে চাই এমনভাবে যে এইচএসসিতে ইনশাআল্লাহ এগুলো থেকে যাতে তুমি 100% কমন পেতে পারো। সো বাংলায় এ প্লাস পাওয়ার জন্য আজকের ক্লাসটা হবে তোমার জন্য সবচেয়ে বড় একটা অ্যাসেট। তো আর দেরি কেন? এখনই ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও। আর আমি একটু আসছি, তারপরে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আমি আজকে কতগুলো টপিক কভার করব, তার মধ্যে আমি তোমাদেরকে আজকে এটাও বলে দেব যে কোন টপিকটা তুমি বাদ দিতে পারো। ঠিক আছে? এখন তো আমাদের সবারই কম বেশি দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কয়েক মাস পরেই এইচএসসি 2026 সাল আমাদের কাছে চলে এসেছে। যে 2026-এর হিসাব তুমি করতে 24-এ বসে যে 26 সালে এইচএসসি, যে আমাদের সময় এরকম একটা কথা প্রচলিত ছিল ক্যাডেট কলেজে, ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার। কিন্তু এটা আসলে মানতে গেলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়। এইচএসসির সিলেবাস এতই বড়, সেখানে বাংলা তো পড়ার মতো খুব একটা সময়ও পাওয়া যায় না। তাই এই ক্লাসগুলোতেই চেষ্টা করি বাংলাটা যতটুকু কভার করে দেওয়া যায় তোমাদেরকে। এবং এই ক্লাসগুলো যদি তুমি ফলো করো, তুমি যদি শিক্ষতে এক্সামগুলো ফলো করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ তুমি বাংলায় এ প্লাস তুলে নিয়ে আসতে পারবা। আর আমরা খুব বেশি গভীরে যাব না টপিকের, কারণ আমরা এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে আছি। আমাদের এই ক্লাসটা যদিও 2.5 ঘন্টা ব্যাপী হবে, মানে আমাদের আজকের এই ক্লাসটা দুপুর 12টা পর্যন্ত হবে, কিন্তু আমরা খুব বেশি গভীরে যাব না। আমরা ততটুকুই আলোচনা করব যতটুকু আলোচনা করলে আমরা এইচএসসিতে উত্তর দিয়ে আসতে পারবো। আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। সো আমাদের প্রথম যে কবিতাটা তাহারই পরে মনে, সুফিয়া কামালের লেখা, এই কবিতাটা দিয়ে আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিব কিভাবে অ্যান্সার করতে হয়, যা করতে হয় না করতে হয়। তাই এইটা আমরা একটু বেশি সময় নিয়ে ডিসকাস করব। পরের গুলো আর আমরা এত সময় নিয়ে ডিসকাস করব না। আমি তোমাদেরকে বলবো যে লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে কি ধরনের প্রশ্ন আসে। যেমন সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি। তিনি যে মহিলা কবি দ্যাটস ফর শিওর, তার নামেই তো বোঝা যায়। এটা কিন্তু পরীক্ষায় আসবে না যে তিনি মহিলা কবি নাকি পুরুষ কবি। নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, এটা আসতে পারে যে নিচের কোন কবি নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। অপশন এ বেগম রোকেয়া, অপশন বি সুফিয়া কামাল, অপশন ডি কুসুম কুমারী দাস, এরকম আসলো আর কি। তো তখন তুমি ওখান থেকে কি দিবা? সুফিয়া কামাল। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। তার পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। যে সময় সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী। এত কথার আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে না। তার বাবার নাম মায়ের নাম থেকে কোনো প্রশ্ন আসবে না। আমাদের মধ্যে কি আসবে? যেমন তিনি জননী সম্ভাষণে, মানে জননী এটা ছিল তার একটা সম্মানসূচক উপাধি মানুষের কাছ থেকে, এটাতে তিনি ভূষিত হয়েছিলেন, মানে এই নামে তাকে ডাকা হতো। সো এটা কি? এটা হলো আমাদের, মানে এই যে জননী যে নামটা বললাম, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1999 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, উইচ ইজ ইম্পর্টেন্ট। তারপরে আমাদের ওনার সাহিত্যকর্ম কি, এগুলো এখন আমি কিভাবে মনে রাখবো যে কেয়ার কাটা কিংবা উদাত্ত পৃথিবী, এগুলো সুফিয়া কামালের লেখা। আমরা ফার্স্টে দেখব, এগুলো দেখে তারপরে আমি এটাকে না দেখে আবার আমি এটাকে মনে করার চেষ্টা করব, তাহলেই আমার এটা মেমোরিতে চলে যাবে। আমি ক্লাসে অনেকবার বলেছি এটা নিয়ে, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। সো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যখন একটা তথ্য আমরা মস্তিষ্কে ধারণ করতে যাই, তখন অ্যাক্টিভ রিকল পদ্ধতিটা সবচেয়ে ইফেক্টিভ। এটা গবেষণায় প্রমাণিত। অ্যাক্টিভ রিকল কি? একটা জিনিস পড়ে না দেখে মনে করার চেষ্টা করা। সেটা তুমি ঢেকে নাও হাত দিয়ে, তারপরে মনে করার চেষ্টা করো না দেখে, এরকম। আর সেটা তুমি কবি সাহিত্যিকের জন্ম মৃত্যুর সন হোক, তাদের গ্রন্থের নাম হোক, অথবা তুমি কাউকে বলতে পারো যে পড়াটা তোমাকে ধরতে, এভাবেই তুমি মনে রাখতে পারবা। ওনার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নামও আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে চলে যাব ওনার কিছু পুরস্কার। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21শে পদক পেয়েছেন, নাসিরুদ্দিন স্বর্ণপদক পেয়েছেন, এছাড়া আরও বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছেন। চলো আমরা চলে যাচ্ছি ওনার কবিতাতে। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। আমরা এই কবিতার মূল ভাবটা প্রথমে বলে নেই। এই কবিতাতে তাহারেই পরে মনে, এই তাহারেইটাকে, তাহারেই পরে মনেতে তাহারে হচ্ছে সুফিয়া কামালের ফার্স্ট হাজবেন্ড, যিনি ছিলেন সৈয়দ নেহাল হোসেন। তার মৃত্যুতে তিনি বিপর্যস্ত এবং তিনি অনেক কষ্ট পেয়েছেন। তো পৃথিবীতে তখন ধরা মানে হচ্ছে পৃথিবী। ফাগুন এসেছে, ফাগুন কি? ফাল্গুন,
মাস হচ্ছে বসন্তের শুরু হয়, বসন্ত ঋতুর যে প্রথম মাসটা। ফাল্গুন এসেছে, এখন এই ফাল্গুনকে কি বরণ করে নেবে না কবি? তাই কবিকে বলছে এই কথা, বারবার কে বলছে কবিকে? কবিকে এই কথা বলছে কবির একজন ভক্ত। এই পুরো কবিতাটা হচ্ছে নাটকীয়ভাবে লেখা হয়েছে, অর্থাৎ এটা অনেকটা ডায়লগের মতো বা সংলাপ ভিত্তিক, যেখানে আমরা কবি ভক্ত এবং কবি এই দুজনের সংলাপ দেখি। কবি ভক্ত একটা কথা বলেন, কবি সেটাকে রিপ্লাই করেন। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। আচ্ছা, সে চোখ তুলে বলল, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখানে আমরা দেখতে পাই যে লেখ কি বলে যে কবি পরবর্তীতে প্রতিটা বিষয় নিয়ে আবার তার ভক্তকে জিজ্ঞেস করে যে এত কিছু কি আসলেই হয়ে গেছে, কোথায়, আমি তো কিছু টের পাই নাই। যেমন বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, আমের মুকুল ফুটেছে কিনা, দক্ষিণা সমীর মানে দক্ষিণা হাওয়া তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, আমের মুকুলের গন্ধে। যেমন এখনো এই টাইমে তো আমের মুকুলের স্মেলটা এখনো পাওয়া যায়, যদিও এখন আর বসন্তকাল মানে যদিও এখন আমাদের বসন্তই চলছে, তা আমের মুকুলের স্মেলটা তো আমরা পাই। তখন যখন হচ্ছে তিনি কনফিউশনটা মানে তিনি তিনি কনফিউজড বা তিনি ডাউট দিচ্ছেন যে আসলে কি এগুলো হয়েছে, কোথায়, আমি তো কিছু জানি না, এখনো দেখনি তুমি। কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা হচ্ছে একদমই আনমনা, ঠিক আছে? ধরো একদমই আনমনা হয়ে আছে, কি হচ্ছে না হচ্ছে আমার আশেপাশে আমি কিছু জানি না। কোথা তব নবপুষ্প সাজ? তোমার সেই নতুন ফুলের সাজটা কোথায়? কেন এটা বলছে ফুলের সাজ? বসন্ত ঋতুতে বাহারি রকমের ফুল ফোটে, প্রকৃতি নতুন রূপে আবির্ভূত হয়। বসন্ত ঋতুটা কেন স্পেশাল, এবং সেটা শুধু বাংলাদেশে বা বাংলা সাহিত্যে নয়, সেটা অন্যান্য সাহিত্যেও। ইউ ফিল আপ মাই সেন্সেস লাইক অ্যান আইল ইন দ্য ফরেস্ট, সো যেটা একটা বিখ্যাত গান অ্যানিস সং, জন ডেনভারের। ওই গানটাতেও দেখবা যে লাইক আ মাউন্টেন ইন দ্য স্প্রিং টাইম, like a walk in the rain, like a mountain in the springtime. সো এই বসন্তের যেই বর্ণনা বা বসন্তের যেই ভালোবাসা, সেটা সবসময় সব সাহিত্যেই ওই আবেদনটা ছিল। এটা কেন ছিল, এটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। দেখো, শীতে যখন প্রকৃতি একটা রিক্ত শূন্য অবস্থায় ফেরে, পাতা ঝরে যায়, এবং সেই পাতা ঝরা রিক্ততা শূন্যতা পূর্ণতা পায় বসন্তের মধ্য দিয়ে। গাছে নতুন পাতা গজায়, মানুষের মাঝে নতুন করে একটা প্রাণবন্ততা জাগে, মানে প্রাণচাঞ্চল্য দেখা যায়, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে বসন্তে। আবার বসন্ত এলো যে আজ, বা বসন্ত নিয়ে আহা আজিয়ে বসন্তে কত ফুল ফোটে, আহ, কত বাঁশি বাজে, কত পাখি গায় আহা আজিয়ে বসন্তে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা। তো সেই বসন্ত এসেছে, কিন্তু কবি কোনো টের পাচ্ছে না। এখানে আরো একটা কথা, যে কবি টের পাচ্ছে না কেন, কেন কবিকে বলা হচ্ছে বসন্তের কথা? তুমি বলতে পারো যে আমার বাসায় যিনি মানে যে আমার আশেপাশে যে কারখানার মিলের শ্রমিক আছে, তিনি তো বসন্তের কথা নিয়ে অতটা চিন্তিত নয়, কবি কেন? কবি হচ্ছে একজন সৃষ্টিশীল মানুষ, একজন কবি, একজন গীতিকার, বা একজন আর্টিস্ট মানে পেইন্টার। তো তারা তো আসলে দেখা যাবে যে ইয়ে করে, কি বলে যে তারা তো আসলে একটু তাদের চিন্তা ভাবনাগুলোতে একটু ক্রিয়েটিভ থাকে, স্বাভাবিক। যেহেতু তাদের মাঝে ওই সৃষ্টিশীলতা আছে বলেই এই এটা এটা কিভাবে ভাবছে না ভাবছে, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। কহিল সে সুদূরে চাহিয়া, এ দূরে তাকিয়ে এসে বলল, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? পাথার মানে হচ্ছে সমুদ্র। অলখের পাথার বাহিয়া বলতে এখানে বোঝাচ্ছে বহুদূর বহুদূর বহুদূর, যেই সমুদ্রে কোনো কুল কিনারা দেখা যায় না। এটা আসলে কোনো সমুদ্রেই কুল কিনারা দেখা যায় না। কক্সেস বাজার যখন আমরা দাঁড়াই, তখনও কিন্তু আমরা যেন ওই পাশটাকে দেখতেই পাই না। অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? নৌকাটা কি এসেছে? বেজেছে কি আগমনী গান? আগমনী গান কি বেজেছে? অর্থাৎ এই যে সে এসেছে, এটা ডেকেছে কি সে আমারে? মানে বসন্তের কথা বলছে। শুনি নাই, রাখিনি সন্ধান। অর্থাৎ আসলে খুবই আনমনা পুরো জায়গাটাতেই তাকে দেখা যাচ্ছে কবিতার মাঝে, যে সে মানে একটু বেখেয়ালে মানুষ থাকে না অনেক সময়, যে ধরো তার জীবনে হয়তো বা ব্রেকআপ হয়েছে। তোমাদের তো আসলে এই সময়ে তুমি তোমার পার্টনার মারা গেছে এটা তো ভাবতে পারবা না, কারণ তোমরা তো সাধারণত ম্যারিড, তোমাদের মধ্যে রেয়ারলি কেউ থাকলেও থাকতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা খুবই অল্প, তবে মেয়ে থাকার সম্ভাবনা বেশি। যদি কেউ ম্যারিড থেকেও থাকো, ছেলে থাকার সম্ভাবনাটা একটু কম, একটু না অনেক কম। আবার সেক্ষেত্রে তার পার্টনার মারা গেছে, এরকম আসলে এক্সপিরিয়েন্স পাওয়ার সম্ভাবনা কম। তো দেখা যায় অনেকে হয়তো ব্রেকআপ হইছে,
এরপরে দেখবা যে তার সে একদম উদাস, আনমনা, মাথা ঠিক থাকে না। আর যেখানে প্রেমে যে ব্রেকআপ হওয়া, এটা তো একটা খুবই খুবই মাইনর, এবং অনেক ক্ষেত্রে এটা খুবই, ধরো, মানে অনেকটা তোমাদের বয়সের পাগলামির কারণেও হয়। কিন্তু যখন তার পার্টনার মৃত্যুবরণ করেছেন, এবং তিনি তো একদিন না, তার সাথে অনেক দীর্ঘ সময় তার সংসার করেছেন, একসাথে থেকেছে, সো তার জন্য তো এটা নিঃসন্দেহে অনেক কষ্টের। তাই তিনি এতটা উদাস এবং আনমনা। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। বলছে কবি, রচিয়া লহনা আজো গীতি, তুমি আজকে এই গানটা রচনা করে নাও না, মানে লিখে নাও না। বসন্ত বন্দনা, বসন্তের এই প্রশংসা, তব কণ্ঠে, মানে তোমার কণ্ঠে শুনি, এ মোর মিনতি, এটা আমার রিকোয়েস্ট। কহিল সে মৃদু মধুস্বরে, সে খুব স্লোলি, আস্তে আস্তে বলল, নাই হলো, না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া। রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। মানে নাই, এবার না হয় আমি নাই গান গাইলাম, বসন্তকে বরিয়া মানে বরণ করে আনা, রিসিভ করে আনতে। রহেনি, সে ভুলেনি তো, মানে কই, সে তো থেমে থাকে নাই, সে তো ভুলে নাই। এসেছে তা ফাগুনে সরিয়া, মানে ফাগুনের আগমনের মধ্য দিয়ে বসন্ত তো এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথাই। মানে তুমি কি অভিমান করেছ? যদিও বসন্ত এসেছে, কিন্তু তবুও তুমি তাকে বৃথাই হচ্ছে বসন্তকে নিয়ে এরকম করছো। কহিল সে পরম হেলায়, মানে সে এখন যেন কোনো কিছু নিয়ে আর চিন্তিত নয়। বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। সে বলছে, না, আমি বসন্তকে বরণ করে নেইনি, তাই বলে সবকিছু বৃথা গেছে, এমনটা তুমি ভাবছো কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, ফাল্গুন আসার সাথে সাথে আহ গাছের শাখায় শাখায় কি ফুল ফোটেনি? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। পুষ্পারতি, পুষ্প আর আরতি, পুষ্প মানে ফুল, আর আরতি মানে হচ্ছে নিবেদন করা। যেমন পূজাতে হচ্ছে, ধরো, ভগবানের কাছে, মূর্তির কাছে, যেমন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা বা হিন্দুরা, তারা হচ্ছে যে, ধরো, সেখানে যে পুষ্পারতি দেয়, অর্থাৎ ফুলটা তার চরণে নিবেদন করে। লভেনি কি ঋতুর রাজন, ঋতুর রাজন মানে কি, মানে ঋতুর রাজা, ঋতুর রাজাকে বসন্ত। লভেনি মানে কি লাভ করে নাই বা পায় নাই। তো আমি না হলে গান টান গেয়ে বসন্তকে একসেপ্ট করি নাই, বাট ফুলের, বাট মানে ফুলের এই আরতি কি বসন্ত পায় নাই? কেন এটা বলছে ফুলের আরতি? পুরো প্রকৃতি বসন্তে নতুন করে সাজে। তো এত রকম ফুল ফোটে এত সুন্দর করে, যেগুলো তার কিছুদিন আগেই শীতকালে ছিল, ঝরা পাতা সব মরে গিয়েছিল, সেগুলো নতুন করে ফোটে। এটাকেই বলছে যে এই পুষ্পগুলো যেন আরতি হিসেবে অর্পণ করা হয়েছে ঋতুরাজের পায়ের কাছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী ফুলে সেখানে কি গন্ধ নেই? করে নাই অর্ঘ্য বিরচন। অর্ঘ্য বিরচন, অর্ঘ্য মানে কি? অর্ঘ্য মানে হচ্ছে পুজোর উপকরণ, পূজার উপকরণ আর কি। তো সেই পূজার উপকরণটা কি সেখানে দেওয়া হয়নি? করে নাই অর্ঘ্য বিরচন। হোক, তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা? কারণ ভক্ত বলছে, আরে হোক না কবি, ওগুলো হইছে ভালো, বাট তোমার কেন, তব মানে তোমার, বসন্তের প্রতি এমন তুমি তীব্রভাবে বিমুখ হয়ে আছো? কহিলাম, কবি ভক্ত আবার বলল, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? মানে ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে তুমি কেন বসন্তকেই যেন ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি। তখন সে এসে বলল, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। আবার বলি, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। রিক্ত হস্ত মানে কি? শূন্য হাত। কুহেলি উত্তরিতলে, কুহেলি মানে কি? কুয়াশা। উত্তরি মানে কি? চাদর। মাঘের সন্ন্যাসী, কি বলা হচ্ছে? কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কুয়াশার চাদরের নিচে সেই শীত গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে। এবং সে ধীরে ধীরে চলে গেছে। কোথায় চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে। অর্থাৎ সে হচ্ছে গিয়াছে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। আমি একটু 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 করে ভাঙি, এই অংশটা থেকে সৃজনশীল প্রশ্ন অনেক আসে। কুহেলি উত্তরিতলে, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এখানে কুহেলি উত্তরি মানে কুয়াশার চাদর। মাঘের সন্ন্যাসী বলতে এখানে বোঝানো হচ্ছে
শীতকালকে। মাঘের সন্ন্যাসী বলতে এখানে বোঝানো হচ্ছে শীতকালকে। তো কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে কুয়াশার চাদরের নিচে যেই শীতকাল সেটা চলে গেছে, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। মানে সেটা খুব ধীরে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে, অর্থাৎ এটা আমাদের মাঝে আর নেই। এই যে শীতকালটা ছিল একটা সময় এবং দিগন্তের পথে সে চলে গেছে, তো রিক্ত হস্তে খালি হাতে সে চলে গেছে। তার এই খালি হাতে চলে যাওয়াটা অনেকটা এমন যে দেখো, শীতকালটা যখন চলে গেল যেন কুয়াশার চাদর গায়ে দিয়ে খালি হাতে সবাইকে ছেড়ে চলে গেছে। সেই শীতকাল যেমন আর ফিরে আসবে না, তেমনি ফিরে আসবে না আর উনার স্বামী যিনি মৃত্যুবরণ করেছেন, সৈয়দ নেহাল হোসেন। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই হলো কি আমাদের কবিতা। কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব সুন্দর। এবার আমি সৃজনশীল প্র্যাকটিসে চলে যাব। সো চ্যাটটা আমি রিজুম করে দিচ্ছি, তোমরা বলো কেমন লাগলো। চ্যাটটা আমি রিজুম করে দিয়েছি, তোমরা বলো কেমন লাগলো। হুম, তোমরা বলো কবিতাটা ঠিকঠাক বুঝেছো কিনা বলো। আমি আবার বলেছি প্রথমটা যতটা এক্সপ্লেইন করব, পরেগুলো আমরা এতটা এক্সপ্লেইন আসলে করব না। ক্লিয়ার, ক্লিয়ার, অলরাইট, অলরাইট, ঠিক আছে, তোমরা সব বুঝেছো। চলো আর করে, আর তেমন কিছু আর বোঝানোর মতো নাই। বুঝতে পারছি। এই আমার খুব মাথা এরকম করতেছে কিনা বুঝতে পারতেছি না। আমি কিন্তু গতকালকে থেকে মনে হয় পানি কম খাইছি দেখা এটার জন্য হইতে পারে, বাট আই এম নট ফিলিং গুড, যেটা আমি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করতেছি, গত 1 ঘন্টা ধরে কেমন জানি লাগতেছে। যাই হোক, আল্লাহ ভরসা, তোমাদের ক্লাসটা ঠিকঠাক শেষ করি, পরে রেস্ট নিতে হবে, যে অনেক ক্লাস আছে। কবিতার ভাব বুঝতে পারি না, পুষ্পিতা এটা বলেছে। পুষ্পিতা আমি আজকে বলছি কবিতার ভাবগুলো সব, একটু মন দিয়ে দেখো আজকের ক্লাসটা, তাইলেই হবে। আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করব। আমি মোটামুটি কবিতায় যা বোঝানোর বুঝায় ফেলছি, কবিতায় আর কিছু বোঝানোর নাই। তোমরা পড়াগুলা পড়বা কিভাবে? তোমরা পড়াগুলা পড়ার জন্য বুঝছো, কবিতার মূল ভাবটা তো তোমরা দেখবাই, আমি তো আসলে পড়াই দিচ্ছি, আলাদা করে আর কিছু নাই। এই কবিতাতে আমরা দেখি যে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রথম স্বামী ও কাব্য সাধনা প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যু। আসলে প্রেরণা পুরুষ বলতে তিনি হচ্ছেন তার ওয়াইফকে অনেক উৎসাহ উদ্দীপনা দিতেন এই কবিতা লেখার জন্য। তার এই আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে, সেটারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত আমরা এই কবিতায় দেখতে পাই। তাহার এই পরে মনে কবিতাটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য অবজেক্টিভের জন্য, যে প্রথম কবে কোথায় প্রকাশিত হয়। 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় তাহারই পরে মনে। সৈয়দ নেহাল হোসেন 1932 সালে যিনি মৃত্যুবরণ করেন। আর এই কবিতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। এটাও আমি দাগিয়ে রাখলাম। এই নাটকীয়তার উপরে কিন্তু প্রশ্ন আসে যে এই কবিতার অন্যতম বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। এটা একটা সংলাপ নির্ভর রচনা। অন্যতম বৈশিষ্ট্য আসলে দিবা নাটকীয়তা, কিন্তু যদি বলে এটার গঠন রীতি কেমন, এটার গঠন রীতি হচ্ছে এটা একটা সংলাপ নির্ভর কবিতা। গঠন রীতির দৃষ্টিভঙ্গি থেকে এটা একটা সংলাপ নির্ভর কবিতা। চলো আমরা সৃজনশীল প্রশ্নে যাই। বিষণ্ণ বিরহী বাতাস মনের জানালায় দেয় উঁকি, উন্মনা মৌনাজ মাধবীর। পড়ন্ত বিকেলে দক্ষিণের বারান্দায় বেদনার রাগিনী ওঠে তার। শোকের পাথর বেয়ে আসে বসন্ত। চৈত্রের খরায় শুকিয়ে গেছে বুক, সেখানে শুধু ধু বালুচর। নেই তাতে জল, আছে কষ্টের হলাহল। মানে খুব কষ্ট, খুব কষ্ট। শীতের শুষ্কতা মুছে বসন্তের শূন্যতা চেপে ধরেছে তারে, কারণ মাঘের শীতে প্রিয়জন তার গিয়েছে চলে না ফেরার দেশে। তাহারই পরে মনে থেকে আমাদের সৃজনশীলগুলো কি ধরনের আসে? আমাদের উদ্দীপকটা সবসময় এমন কোনো একটা উদ্দীপক আসে যেখানে কোনো একটা চরিত্রের কথা বলা হবে বা কিছু, যে তোমার ঠিকঠাক মতো ইয়ে করতে পারে, যে যে এমন একটা চরিত্রের কথা বলা হবে যে হচ্ছে মনে করো কি বলবো, যে যে হচ্ছে মনে করো তোমার নিজে
কাউকে হারিয়েছে, আপনজন কাউকে, সেটা যে সবসময় তার পার্টনার হারাবে এমন কোনো কথা নাই। সে হয়তো বা তার সন্তানকে হারিয়েছে বা বাবা মাকে হারিয়েছে, এমন কিছু একটা হতে পারে। এরপরে তোমার যে তাহারই পরে মনে কবিতা, ওইটার সঙ্গে তোমাকে কোনো একটা তুলনা, কোনো একটা উপমা বা কোনো একটা পার্থক্য, এগুলো তখন তোমাকে নিরূপণ করতে বলবে। এভাবেই আমাদের আহ, তাহারই পরে মনে থেকে সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। চলো আমরা চলে যাচ্ছি। হ্যাঁ। কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? প্রথম স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। বসন্ত বন্দনা তব তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি, চরণটি ব্যাখ্যা করো। আচ্ছা, বসন্তের আমরা এটা কিভাবে অ্যান্সার করব? আগে আমরা ক নম্বরটা অ্যান্সার আমরা করেছি এক লাইনে। ক নম্বরটা আমরা অ্যান্সার করেছি এক লাইনে। খতে আমরা অ্যান্সার করব কতটুকুতে? খ আমরা আধা পৃষ্ঠায় অ্যান্সার করব। বলে রাখা ভালো, আমাদের সৃজনশীলে যত নম্বর তত প্যারা। আমি কিন্তু রিপিটেটিভ মনে হতে পারে কিছু কথা, যেসব কথা তো ভাইয়া আগের ক্লাসেও বলেছে, আবার কেন বলছে, এটা আমি বারবার বলতে চাই। এত বছর হয়েছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয়েছে, এখনো আমি অন্য সাবজেক্টেরটা তো জানি না ঠিক, বাট বাংলারটা বলতে পারি, এখনো অনেক শিক্ষার্থী সৃজনশীল লিখতে পারে না ঠিকঠাক এবং পরীক্ষায় শেষ করে আসতে পারে না। তাই আমি যা বলছি এটা যদি অক্ষরে অক্ষরে তুমি মানতে পারো, ইনশাআল্লাহ তুমি এ প্লাস তুলে নিয়ে আসতে পারবা, এতটুকু আমি তোমাকে আশ্বাস দিতে পারি। কতটুকু সময় নিবা লিখতে সৃজনশীল? 19 মিনিট সময় নিবা। সৃজনশীল লিখতে কতক্ষণ সময় নিবা? 19 মিনিট সময় নিবা একটা সৃজনশীল লিখতে, এর বেশি সময় নিবা না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি, চরণটি ব্যাখ্যা করো। চলো দেখি। বসন্তের আগমনে কবির উদাসীনতা দেখে কবি ভক্ত কবিকে কাব্য রচনার মিনতি করেছেন। এক, পেয়ে গেলাম। বসন্তের আগমনে কবির উদাসীনতা দেখে কবি ভক্ত কবিকে কাব্য রচনার মিনতি করেছেন, এটা এক, পেয়ে গেলাম। সো এখানে আমি কি করব? খতে অর্থাৎ অনুধাবনমূলকে প্রথমে এক কথায় আমি উত্তরটা দিয়ে দেব যে বসন্ত বন্দনা তব তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি, চরণটি ব্যাখ্যা করো। এটার মানে কি এটা ফার্স্টে আমরা বলে দিলাম যে বসন্তের আগমনে কবির উদাসীনতা দেখে কবি ভক্ত কবিকে কাব্য রচনার মিনতি করেছেন, দিয়ে দিলাম এক। এরপরে আমি যাচ্ছি কি? এরপরে আমি যাচ্ছি এটাকে আমার নিজের ভাষায় একটু বড় করে আমি লিখব। প্রকৃতিতে বসন্ত এসেছে, কিন্তু বসন্তের আগমন সত্ত্বেও কবির সেদিকে কোনো খেয়াল নেই। উদাসীন কবির অবস্থায় কবি ভক্ত তাকে সচেতন করে তোলার চেষ্টা করছেন। বসন্তের বন্দনায় তাই কবিকে কাব্য রচনায় মনোনিবেশ করার মিনতি জানানো হয়েছে। আচ্ছা, এটা আমি একটু ঠান্ডা মাথায় আগে ভাববো অ্যান্সার করার আগে কাহিনীটা কি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি, মানে বসন্তের প্রশংসা তোমার কণ্ঠে শুনি, এটা আমার রিকোয়েস্ট। এটা কে করেছে? এই রিকোয়েস্ট করেছে কবি ভক্ত। তো এটা আমি এক কথায় উত্তর দিলাম যে কবি ভক্ত এই রিকোয়েস্টটা করেছেন। তারপরে আমি তো এটাকে একটু বড় করে লিখবো বইয়ের ভাষায়। আমি এখানে যা যা লিখবো পুরোটাই হবে বইয়ের ভাষায়। আমি এখানে কোনো কিছুই উদ্দীপক থেকে লিখবো না। সো আমি বইয়ের ভাষায় এটাকে বড় করে লিখলাম, এই বইয়ের ভাষায় বড় করে লিখলাম। আর আমার ওভারঅল আমার কতটুকু আমি লিখলাম? ওভারঅল আমি লিখলাম হচ্ছে আধা পৃষ্ঠা। ওভারঅল আমি আধা পৃষ্ঠা লিখলাম। সো এতটুকু লিখলেই আমার হয়ে গেল। আমি আশা করি তোমরা বুঝলা যে কিভাবে আমরা অনুধাবনমূলক উত্তর করব। দেখো, তুমি যদি আন্দাজে শুধু তোমার পৃষ্ঠা বাড়াইতে থাকো, এটা তোমার কোনো কাজে আসবে না। বরং পৃষ্ঠা না বাড়িয়ে তুমি যদি তোমার অংশটা একটু ঠিকঠাক লেখো, তাহলেই বরং সেটা তোমার জন্য ভালো হবে। উদ্দীপকে তাহারই পরে মনে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বিশ্লেষণ করো। উদ্দীপকে তাহারই পরে মনে কবিতায় উল্লিখিত প্রিয়জন বিচ্ছেদের বেদনা প্রকাশ পেয়েছে। দেখো, এখানেও কিন্তু আমি প্রথম লাইনটাতে এক কথায় উত্তর দিয়ে দিলাম। প্রথম লাইনটাকে কি বলে? এটাকে বলে জ্ঞানমূলক অংশ। দ্বিতীয় প্যারাটাকে বলে অনুধাবনমূলক অংশ। তৃতীয় প্যারাটাকে বলে প্রয়োগমূলক অংশ। এখন আমি পুরো উত্তরটা লিখবো এক পৃষ্ঠা। এক পৃষ্ঠার বেশি আমার নেবার কোনো প্রয়োজন নাই। আমি কারো কারো ক্ষেত্রে বলি যে যদি তোমার হাতের লেখাটা অনেক বড় বড় হয়, অক্ষরগুলো সাইজগুলা, ফন্টটা, তাহলে তুমি আমি যেখানে এক পৃষ্ঠা বলেছি ওখানে তুমি 1.5 পৃষ্ঠা লিখবা। আমি যেখানে আধা বলেছি ওখানে তুমি 1 লিখবা। অথবা কারো যদি মনে হয় যে না আমি আরো বড় করে লিখতে চাই এবং আমার হাতের লেখা অনেক ফাস্ট, তাহলে লিখতে পারো। যদি হাতের লেখা অনেক ফাস্ট না হয়, আসলে এতগুলো সৃজনশীল প্রশ্ন এইভাবে উত্তর করে আসা, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা কিন্তু একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে হয় না। আজকে আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস দিব, কিছু এইচডব্লিউ, তোমরা সেগুলো বাসায় করবা।
তোমরা যদি ওগুলো না করো তাহলে তুমি বোর্ড এক্সামে জীবনেও ঠিকমতো লিখে আসতে পারবা না। প্র্যাকটিস ছাড়া তুমি যদি ভেবে থাকো বোর্ড এক্সামে গিয়ে তুমি একবার ওই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলবা, এটা আসলে হবে না। এর আগে তোমার বাংলাদেশে মাঠ থেকে অনেক প্র্যাকটিস ম্যাচ খেলে যাইতে হবে, বাস্তবতা। তাহারই পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনা তাই বিষণ্ণতার গাঢ় আধারে ঢেকে যায়। সেই গভীর দুঃখ বোধই ফুটে উঠেছে আলোচ্য কবিতায়। গেল। উদ্দীপকের মাধবীর মধ্যে স্বজন হারানোর যন্ত্রণা প্রকাশ পেয়েছে। মাধবী যাকে খুব ভালোবাসত তিনি তাকে ছেড়ে চলে গেছেন। এখন তার কাছে এ জীবন তাই অর্থহীন মনে হয়। সবকিছুতেই সে কেবল শূন্যতাই খুঁজে পায়। আমরা একটু ফরম্যাটটা দেখি। প্রথম লাইনে এক কথায় উত্তর দিয়েছি, দ্বিতীয় প্যারাতে আমি বইয়ের ভাষায় তথ্যগুলো লিখছি, প্রকাশ করছি বা বলছি। থার্ড প্যারাতে যে আমি কি করছি, আমি উদ্দীপকের সঙ্গে আমার যে মূল লেখা সেটার একটা তুলনা করতে যাচ্ছি। ঠিক আছে, সবকিছুতেই সে কেবল শূন্যতাই খুঁজে পায়। অতি প্রিয় মানুষের বিচ্ছেদ তাকে বড় নিঃসঙ্গ করে দিয়েছে। তো তাহারই পরে মনে কবিতাতেও একই অনুভূতির অনুরণন ঘটেছে। শীতের রিক্ততার স্মৃতি বারবার মনে পড়ায় কবি ঋতুরাজ বসন্তের আগমনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারেননি। অর্থাৎ প্রিয়জন চলে যাওয়ার বিষাদময় অনুভূতি উদ্দীপক এবং আলোচ্য কবিতার মূল সুর। উদ্দীপক এবং আলোচ্য কবিতার মূল সুর কোনটা? এই প্রিয়জনের বিদায়। আমরা বুঝতে পারলাম। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলবো, মানুষ যখন অ্যান্সার করতে যায় সৃজনশীল অ্যান্সার করতে গিয়ে সে করে কি, প্রথম দুইটা সৃজনশীল এত সুন্দর করে লিখে সে ওই দুইটা লিখতে গিয়েই সে 1 ঘন্টা খেয়ে দেয়। পরবর্তী সৃজনশীলগুলো আসে তখন ততটা হুড়াহুড়ি লাগে তার। এটা আমাদের একটা জাতিগত সমস্যা বা এটা মানুষের অভ্যাস। যেমন তোমরা অনেকেই অনেক সময় অনেক কিছু শেখা শুরু করো, অনেক জোশ নিয়ে শেখা শুরু করো। প্রথম কয়েকদিন তোমার মধ্যে অনেক উদ্দীপনা উৎসাহ থাকে, তার কয়েকদিন পরেই তুমি আবার ব্যাক টু ট্র্যাক, যেই লাউ সেই কদু। তোমার আলসেমি, প্রোক্রাস্টিনেশন সবকিছু মিলিয়ে তুমি সেই কাজ আর শেষই করো না, ওই কাজ শুরু অসমাপ্ত থেকে যায়। একটু ভেবে দেখো তো, যদি তোমাকে তালিকা করতে দেওয়া হয় জীবনে, এমন তুমি কত কত অসমাপ্ত কাজের একটা তালিকা পাবা। এই তালিকাটা হয়তো অনেকের ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। এবং কিন্তু এটা নেচার। এই নেচার আমার নিজের মধ্যেও একটা সময় ছিল। এবং এই নেচার থাকলে তুমি শুধু এই দিক থেকে ওই দিকে শুধু লাফাবা, এই দিক থেকে ওই দিকে শুধু লাফাবা, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এবং আপাত দৃষ্টিতে মনে হবে যে তুমি অনেক ব্যস্ত, কিন্তু তুমি তো আসলে রেজাল্ট যদি না আসে কোনো কিছুর, তাহলে ব্যস্ততা দিয়ে লাভ কি? এখন তুমি সারাদিন পড়লা, পরীক্ষায় করলা ফেল, তোমার সারাদিন পড়ে লাভ কি হলো? তোমার সারাদিন পড়া না পড়াতে তাহলে একই কথাই হইলো। তুমি যেহেতু পরীক্ষায় ফেল করলা দিন শেষে। আমি আশা করি বুঝতে পেরেছো। এনিওয়ে, চলো এবারে চলে যাচ্ছে আমাদের পরেরটাতে। উদ্দীপকের মাধবী তাহারই পরে মনে কবিতার কবির ব্যক্তি চরিত্রের ছায়াচিত্র, এই উক্তিটা মূল্যায়ন করো। আচ্ছা, এটা আমরা কতটুকু লিখব? ঘ নম্বরটা, এটা আমরা লিখব 1.5 পৃষ্ঠা। প্রিয়জন হারানোর বেদনা প্রকাশ করায় উদ্দীপকের মাধবী তাহারই পরে মনে কবিতার কবির ব্যক্তি চরিত্রের ছায়াচিত্র হয়ে উঠেছে। এক কথায় আমরা উত্তর দিব এই উক্তিটা মূল্যায়ন করার জন্য। শেষ, এক কথায় উত্তর দেওয়ার পরে এটা শেষ। তারপরে হচ্ছে আমরা এরপরে এটাকে একটু বইয়ের ভাষায় বড় করে লিখছি। প্রিয়জন যখন অসময়ে পৃথিবী থেকে বিদায় নেয় তখন জীবন প্রকৃতপক্ষে অর্থহীন হয়ে পড়ে। বিষাদ নেমে আসে চারপাশে। এ সময় আনন্দের উপকরণগুলো বেদনাময় হয়ে ওঠে। কবি তার প্রিয়জন হারানোর এ শোকানুভূতি তাহারই পরে মনে কবিতায় তুলে ধরেছেন। গেল। উদ্দীপকের বর্ণনায় মাধবীর শোকানুভূতি প্রকাশ পেয়েছে। মাধবী যাকে খুব ভালোবেসেছিল, দেখো একই ফরম্যাট, কিন্তু এক কথায় এখানে উত্তর দিয়েছি, পরের প্যারাতে বইয়ের ভাষায় বড় করে লিখেছি, থার্ড প্যারাতে যে ওই একই গান, উদ্দীপকের সাথে মূল কবিতা। উদ্দীপকের বর্ণনায় মাধবীর শোকানুভূতি প্রকাশ পেয়েছে। মাধবী যাকে খুব ভালোবেসেছিল সে তাকে ছেড়ে চলে গেছে, ফলে অপরূপ প্রকৃতিও তার আর ভালো লাগে না, তার কাছে সবকিছু শূন্য মনে হয়। একইভাবে আলোচ্য কবিতায়ও শীতের বিদায় মনে করে বসন্তকে কবি যথাযথভাবে বরণ করতে পারছেন না। কি হয় এখানে দেখো, থার্ড প্যারাতে অলওয়েজ প্রথমে কথা হয় উদ্দীপক নিয়ে, তারপরে কথা হয় মূল কবিতা নিয়ে বা মূল গল্প নিয়ে। কেন প্রথমে কথা হয় উদ্দীপক নিয়ে, তারপরে হয় মূল কবিতা বা মূল গল্প নিয়ে? কারণ হচ্ছে প্রথমে আমি কথা বলবো উদ্দীপকটা কিভাবে কি করেছে, এমন
এরপরে আমি কথা বলবো মূল গল্প বা মূল কবিতা এটা নিয়ে আর কি। কারণ এখানে একটা বিষয় কি, আমাদের একটা বিষয়টা মাথায় রাখতে হবে। সেটা হলো গিয়ে যে যখন এই উদ্দীপক বা যখন হচ্ছে আমার এই মূল গল্পটা বা মূল কবিতাটা আমি তুলনা করতে যাই উদ্দীপকের সঙ্গে, প্রথমে তো আমার উদ্দীপকের কোন অংশটার এটার সঙ্গে মিল আছে বা অমিল আছে প্রশ্নে চেয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে। প্রথমে উদ্দীপক, তারপরে হচ্ছে আমার মূল গল্পে আমার চলে যেতে হয়। হ্যাঁ, এবারে আমি যাচ্ছি আমার ফোর্থ প্যারাতে। ফোর্থ প্যারাতে আমরা কিভাবে আগাই সেই একই বিষয়, যেমন আমার এখানে প্রশ্নটা কি চেয়েছিল, এই তাহারই পরে মনে কবিতার যে কবি ব্যক্তিত্বটা ওটারই আমরা চরিত্রের একটা ছায়া উদ্দীপকের মাধবীর মাঝে দেখতে পাই। তাহারই পরে মনে কবিতার মর্মবাণী মূলত কবির প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার ফলে জগৎ ও জীবনের প্রতি তার উদাসীনতা। কবিতার সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন, ফলে বসন্ত বন্দনাও তার কাছে অর্থহীন ঠেকে। কবির এই বিষাদময় রিক্ততার সুর উদ্দীপকের মাধবীর মাঝেও অনুরণিত হয়েছে। প্রিয়জন হারানোর বেদনা মানুষের মর্মমূলে কতটা গভীর ক্ষত সৃষ্টি করে তা উদ্দীপকের মাধবীও তাহারই পরে মনে কবিতার কবির মাঝে লক্ষণীয়। উভয়ের মাঝেই বিচ্ছিন্নতার বেদনাবোধের দিকটি প্রাধান্য পেয়েছে, তাই নির্দ্বিধায় বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। আরও এক পেয়ে গেলাম। তার মানে আমি উচ্চতর দক্ষতাতে কি করছি, প্রথমে আমি এক কথায় উত্তর দিচ্ছি আমার জ্ঞানমূলক, এরপরে আমি বইয়ের ভাষায় একটু বড় করে লিখছি। থার্ড প্যারাতে যে আমি উদ্দীপকের সঙ্গে আমার যে মূল গল্প বা কবিতা সেটাকে আমি একটা তুলনা দেখাতে যাচ্ছি, সবার শেষে যে আমি একটা কনক্লুশনে যাচ্ছি। তাই নির্দ্বিধায় বলা যায় বা অতএব আমরা বলতে পারি, উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এইরকম একটা কনক্লুশন বা এরকম একটা ফিনিশিং লাইন এটা কিন্তু দিতেই হবে উচ্চতর দক্ষতার লাস্টে, এটা দিতেই হবে। এখন তোমরা একটা ভুল করো, আমি আগেও একবার ক্লাসে হয়তোবা দেখিয়েছিলাম তোমাদের, তোমরা অনেকেই লেখো কি উপরোক্ত। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে উপরোক্ত, উপরোক্ত বলতে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে উপরযুক্ত। শব্দটা হচ্ছে উপরযুক্ত, মানে যা উপরে উল্লেখ করা হয়েছে বা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এইভাবে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। আমি আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা আর কথা না বাড়াই, আমি এখানে একটা অলরেডি এইচডব্লিউ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বাইক্কা বিল নিয়ে এইচডব্লিউটা। সো এই এইচডব্লিউটা এখানে থাকলো, তোমরা কি করবা, তোমরা এটা নিজেরা 19 মিনিট সময় নিয়ে লিখবা। যদি তুমি 19 মিনিট সময় নিয়ে লিখো তাহলে তোমার এই প্র্যাকটিসটা হয়ে যাবে, ঠিক আছে? এবারে আমি কয়েকটা অবজেক্টিভ একটু তোমাদেরকে দিই, তোমরা একটু চ্যাটের মধ্যে অ্যান্সারগুলো দাও, পোল দিব না আমরা, কারণ সাথে সাথে আবার চলে যাবো। এখানে 2-3টা অবজেক্টিভ দিচ্ছি আমি ব্রাদার, ম্যাক্সিমাম ভাই। হ্যাঁ, রিজুম করেছি, প্লিজ একটু অ্যান্সার করো। কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে বসন্তের আবির্ভাব ঘটেছে। তাহারই পরে মানে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটা? তার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। প্র্যাকটিসে কম টাইম দিয়ে কবিতাতে বেশি টাইম দেন প্লিজ। জান্নাতি, আমি চেষ্টা করছি যতটুকু বোঝাচ্ছি আমি, তোমরা ইনশাল্লাহ অতটুকু দিয়ে এইচএসসিতে অ্যান্সার করতে পারবা। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে ক্লাস করলে, ক্লাস করতে। কারণ হচ্ছে ধরো তোমরা তো এইচএসসি স্টুডেন্ট, ইন্টারের, তোমরা যথেষ্ট ম্যাচিওর আলহামদুলিল্লাহ। এখন আসলে যেন অনলাইন ক্লাসে হয়েছে কি, যেটা আমি একদম বাস্তব অভিজ্ঞতায় শেয়ার করি তোমাদের সাথে, ধরো টাকা দিয়ে কোর্স কিনেই কিন্তু কোর্স করতে আসে তারা, কিন্তু এই মানে ক্লাসটা তো কিনেছে, বাবা মায়ের, তোমরা নিজেরা হয়তো উপার্জন করো না, বাট তোমার আব্বু আম্মুর টাকা দিয়েই তো। ক্লাস 7-8-এ অন্তত আমি দেখি, মানে 6-7-8-7-8-এর মধ্যে দেখি, ধরো কিছু ছেলে মেয়ে জাস্ট ক্লাসে আসে সময় নষ্ট করতে, কিছু আসে মানে প্রেমিকা খুঁজতে কমেন্ট থেকে, কিছু আসে হচ্ছে
ওর মুখে যা আসতেছে ধরো তাই লিখতেছে, তাই বলতেছে, অবাক হওয়ার মতো অবস্থা। আমি এটা দেখি, আজকালটা আমি অনেক দেখতেছি। বাংলা দিতে বলতে তোমাদেরকে পড়ানো হবে, তোমরা একটু সিলেবাসটা দেখো, আর সরি রুটিনটা দেখো। আর হিরণময় বাউলিয়া ভাই কিন্তু অনেক অসুস্থ বাই দ্য ওয়ে। উনার আজকের ক্লাসগুলো আমি নিচ্ছি, উনার যে ক্লাস, তোমাদের সাথে না, অন্য ক্লাসের সাথে। উনি অনেক অসুস্থ, হিরণময় বাউলিয়া ভাই। মানে তাকে দেখে আমি কখনো তাকে এরকম দেখি নাই, চিকন হয়ে। অনেক কিছু, অনেকগুলো টেস্ট দিছে ডাক্তার তাকে। আজকে উনি গেছে টেস্টগুলো করাইতে। তো আল্লাহ উনাকে কোনো বড় অসুখ না দেখ, এই দোয়া করি। কবির ভক্ত, এটা অ্যান্সার। হ্যাঁ, নাটক কে লিখছে? রুটিন অ্যাপে আছে। মাধবী কুড়ি দীপালি, তুমি যা বলেছো ঠিক বলেছো জুথি, চিন্তা নাই। হুম, রুটিন ইশতিয়াক অ্যাপে অ্যাপে আছে, সহপাঠ সবকিছু অ্যাপে আছে, একটু দেখে নিবা কবে ওটা পড়াবো। উপন্যাস নাটক, হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে দক্ষিণার সমীর। কহিল সে পরম হেলায়, কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে পরম হেলায়। মুশফিকা আক্তার যে ভর্তির সময় তোমাকে গিফট দিবে বলেছে এটা সেটা, এগুলো আসলে আমাকে বলে লাভ নাই ক্লাসের মধ্যে। তো তুমি 16780-তে কল করলে সবচেয়ে ভালো হয়, কারণ ক্লাসে আমরা পুরোপুরি পড়াশোনায় ফোকাস করি। আর আসলে যে কোনো প্রতিষ্ঠানে তো অনেকের দায়িত্ব থাকে অনেক রকম। তো ধরো তোমার এই গিফটের দায়িত্বটা আসলে কোনো টিচারের না, টিচার বলতে পারবেন না। উপন্যাস নাটক পড়াবো খুব শীঘ্রই, তোমরা এটা দেখতে পাবা, অ্যাপে দেখে নিও, রুটিনটা থাকবে। কবিতায় কবির কাকে মন পড়ে এটা জানো, যে মাঘের সন্ন্যাসীকে। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। এবার আমরা ফররুখ আহমেদের পদ্মা কবিতাটাতে যাব। আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। চ্যাটটা পজ করে দিয়ে আমি প্রথমেই একটা কথা বলে দিই তোমাদেরকে, তা হলো তোমরা চাইলে এই চ্যাপ্টারটা বাদ দিতে পারো, পদ্মা। এটা আমাদের অন্যান্য যে যা যা চ্যাপ্টার আছে তার মধ্যে এটা অনেক লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা থেকে আসার সম্ভাবনা কম। তবে আমি বলছি না যে এটা থেকে আসবে না, আসার সম্ভাবনা কম। কোনটা থেকে আসবে আর কোনটা থেকে আসবে না, এটার সম্ভাবনা নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু সেটা তো আসলে আমি নিশ্চিত করে বলতে পারি না, কারণ প্রশ্ন তো আর আমি করছি না। তো এটা আসার সম্ভাবনা অনেক কম। আমি এখানে হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কবি পরিচিতি এবং এগুলো তোমরা পড়বাই। সো এখানে মূলত এই কবিতাটা আসলে কি নিয়ে লেখা, আমরা চলো এটা নিয়ে একটু কথা বলি আমরা কবিতাটা নিয়ে। এটা নদীমাতৃক বাংলাদেশে তো অসংখ্য নদ নদী ছড়িয়ে আছে, তার মধ্যে আমাদের দেশে সর্ববৃহৎ নদী কোনটা? সর্ববৃহৎ নদী হচ্ছে আমাদের পদ্মা নদী। পদ্মা কবিতায় এই নদীর দুইটা রূপ প্রকাশিত হয়েছে। একদিকে কি, এইটা অনেক ভয়ঙ্কর পদ্মা, প্রমত্ত রূপ, ভাষায় ফেলার মতো সব, যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় যে ঋদ্ধ, মানে সে ধরো খুবই অভিজ্ঞ কেউ, মানে যে হচ্ছে অনেক সমুদ্র ঘুরে 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 এরকম তার অভিজ্ঞতা আছে, সেই দুরন্ত জলদস্যুদের মনেও পদ্মা দেখে ভয় লাগে। এটা এমন একটা নদী। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সবুজের সমারোহ। আবার এই পদ্মাই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। মানে এই কবিতায় মূলত পদ্মা নদীর দুটো দিক নিয়ে তিনি কথা বলেছেন। একটা দিক হচ্ছে পদ্মা নদী অনেক ভয়ঙ্কর, এটা মানুষের ঘরবাড়ি ভাসায় নিয়ে যায়, মানুষকেও ভাসায় নিয়ে যায়, মেরে ফেলে। আবার এটা এতটাই প্রমত্তা, এতটাই উত্তাল যে বহু সমুদ্র ঘুরে এসেছে যেই জলদস্যু, অনেক কিছু দেখে এসেছে পৃথিবীর, সেও যখন এসে পদ্মা দেখে সেও ভয় পেয়ে যায় পদ্মা দেখে, এরকম। আবার এটার অন্য আরো একটা দিক আছে পদ্মার, সেই দিকটা হলো এই পদ্মায় কি করে, এই পদ্মায়
পলি মাটি বয়ে আনে যেহেতু, তাই দুই পারের উর্বর ভূমির মানে দুই পারের ভূমিকে সে অনেক উর্বর বানিয়ে দেয়। উর্বর বানানোর কারণে সেখানে ফসল ফলে, খুব ভালো মতো পর্যাপ্ত ফসল ফলে, আর সবুজের সমারোহে ভরে যায়। এই হলো গিয়ে পদ্মা কবিতা। তো ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জাগে পদ্মাকে ঘিরেই, অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে। কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে। পদ্মা হচ্ছে একটা সনেট। সনেটের বাংলা কি? সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। আচ্ছা, এখানে আসলে পংক্তি লেখাটা না এই ফন্টে ভেঙে যায়। এটা যদি আমি লিখি এরকম হবে আর কি, পংক্তি। তো 3 পংক্তিযুক্ত 4টি স্তবক, এগুলোর কোনো প্রয়োজন নেই আমাদের জানার। কবিতাটার মিল বিন্যাস কি এটা তোমরা মুখস্থ করতে পারো অবজেক্টিভের জন্য। অবজেক্টিভের জন্য এটা গুরুত্বপূর্ণ, মুখস্থ করবা এটা। এখন আমি তোমাদেরকে এটা বুঝাইতে পারি মিল বিন্যাস কিভাবে হয়, কিন্তু মিল বিন্যাস বোঝানোর পরেও দেখা যায় তোমার এটা একটু মনে রাখতে হবে। বুঝবা তো ঠিক আছে, বাট শুধু বোঝা দিয়ে হবে না। কখ 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 গখ গঘ গঘ উঙঘ উঁ। এটা হচ্ছে এটার মিল বিন্যাস। তো পদ্মা বললাম যে একটু লেস ইম্পর্টেন্ট, তোমরা পদ্মাটা বাদ দিতে পারো চাইলে, ঠিক আছে, পদ্মাটা বাদ দিতে পারো চাইলে। তারপরেও আমরা পদ্মা থেকে একটা সৃজনশীল প্র্যাকটিস করাবো। ভাটির দেশ হওয়ায় আমাদের দেশের নদ নদীর সংখ্যাও অপেক্ষাকৃত বেশি। জালের মতো অসংখ্য নদ নদী আমাদের মমতার আঁচলে জড়িয়ে রেখেছে যুগ যুগ ধরে। নদীর সঙ্গে আমাদের জীবন, জীবিকা, অর্থনীতি, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা জড়িয়ে আছে। উপনদী, শাখা নদী, খাল বিলে ঘেরা এদেশের জমির উর্বরা শক্তির মূলেও রয়েছে নদী। নদী এদেশের শত শত বছরের সভ্যতার সূতিকাগার। নদী এদেশের শত শত বছরের সভ্যতার সূতিকাগার। ফররুখ আহমদ রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তার প্রথম কাব্যগ্রন্থ 7 সাগরের মাঝি। এক লাইনে উত্তর দিয়ে দিলা। সনেট হিসেবে পদ্মা কবিতা ব্যাখ্যা করো। আচ্ছা, পদ্মা একটা সার্থক সনেট বা চতুর্দশপদী কবিতা। এক লাইনে উত্তর দিয়ে 1 পেয়ে গেলা, ঠিক আছে। এবার এটাকে বইয়ের ভাষায় বড় করে লিখো। পদ্মা কবিতায় প্রথম 4টি স্তবক 3 পংক্তিযুক্ত এবং শেষের স্তবকটি 2 পরস্তিতে বিন্যস্ত, ঠিক আছে। সনেট হিসেবে কবিতা ব্যাখ্যা করো। এখানে আসলে ডিরেক্ট এটার যে সনেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো সেই কথাগুলো এখানে বলা হচ্ছে, কিন্তু যদিও এটা আমি একটা এক্সেপশনাল সৃজনশীল দিয়েছি এবং এটা অনেক কঠিন একটা সৃজনশীল, সাধারণত এই ধরনের প্রশ্ন আসে না। এই ধরনের প্রশ্ন না আসার সম্ভাবনায় 99%, 1% চান্স আছে এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে। সনেট হিসেবে এটার কবিতা ব্যাখ্যা করো। দেখো, আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে উত্তর করব। তোমার কাছে যদি মনে হয় কোনো সৃজনশীল কঠিন বা যেটার উত্তর নিয়ে তোমার কোনো ডাউট আছে, তুমি সাথে সাথে এটা স্কিপ করবা। যেটা পারো, যেটা সহজ মনে হয় ওটা তুমি অ্যান্সার করবা। সৃজনশীলে পোলাপান নাম্বার হারানোর একটা জায়গা হচ্ছে গ আর ঘ। ওখানে ঠিকঠাক মতো উত্তর দিতে পারে না। যেমন ঘয়ের প্রথম লাইনেই কিন্তু কাহিনীটা বলে দিতে হয় বা কাহিনীটা হয়ে যায় যে কি নিয়ে উত্তর দিচ্ছি। এখানে দেখা গেল ঘয়ের প্রথম লাইনে আমি উত্তরটা ঠিকঠাক দিতে পারলাম না। আমি করলাম কি, আমি হচ্ছে এটাকে উত্তরটা ঠিকঠাক না দিয়ে আমি একটা ভুল উত্তর দিলাম ঘতে। ঘতে আমাকে জিজ্ঞেস করেছে একটা, আমি প্রথমে অন্য একটা কথা বললাম, বাট পরে মোটামুটি ঠিক বা ঠিকের কাছাকাছি লিখলাম। তুমি 0 পাবা অথবা 1 পাবা সর্বোচ্চ 4-এ। তোমাকে আমি একটা বলেছি এখান থেকে ঢাকা থেকে ধরো ড্রাইভ করে শিখো ক্যাম্পাস থেকে বান্দরবানের লামায় যাইতে। এখন তুমি একটু পরে ধরো খাদ আছে একটা বেটা, ধরো ডোবা আছে, তুমি একটু চালাইতে গিয়ে একটা ডোবায় গিয়ে তুমি গাড়িটা ফালাই দিলা। তাহলে পরে তুমি কি করলা আর না করলা এটা তো আর কিছু যায় আসে না। তুমি তো গোড়ায় গলদ, বিসমিল্লায় গলদ করে ফেলছো। তো আর এখানে পরের কথায় আর কি যায় আসে? তাই আমাদের সেই সৃজনশীলে আমরা উত্তর করবো যে সৃজনশীলগুলো সহজ। তো এখানে যেমন কবিতার ব্যাখ্যা করো, এটাতে আমি প্রথমে বলেছি যেটা একটা চতুর্দশপদী কবিতা বা সনেট। তারপরে এই এই ব্যাখ্যাটাকে হচ্ছে আমি আমার মতো করে এখানে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি যাচ্ছি উদ্দীপকের সঙ্গে পদ্মা কবিতার সাদৃশ্য তুলে ধরো। উদ্দীপকের সঙ্গে পদ্মা কবিতার সাদৃশ্য তুলে ধরো। আচ্ছা, তো উদ্দীপকে পদ্মা কবিতায় বর্ণিত জনজীবনে নদীর আশীর্বাদের দিকটি উঠে এসেছে। এক কথায় উত্তর দিলাম, গেল। এবারে আমি এটাকে আবার বইয়ের ভাষায় বড় করে লিখছি যে পদ্মা কবিতায় আমরা দেখি পদ্মা কখনো তীর রূপে, কখনো প্রেমময় রূপে মানুষের জীবন প্রভাবিত করে। পদ্মার নির্মম রূপ দেখে কখনো কখনো মানুষ বিরূপ হলেও তার ইতিবাচক দিকও কম নয়।
পদ্মার তীরে ফসল ফলিয়ে সংগ্রামী মানুষ জীবন ধারণ করে, এরকম ভাবে দিয়ে তারপরে এই ডিটেইলসটা আমি দিলাম। এরপরে আমি যেটা করব, তারপরে আমি বইয়ের ভাষায় এটাকে একটু বড় করতে থাকি। উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের মানুষের জীবনযাত্রায় নদীর ভূমিকা অপরিসীম। এদেশের পুরোটা জুড়ে যে বাণিজ্য, যে লোকালয়, যে সাংস্কৃতিক বৈচিত্র্য, এসব কিছুতে নদীর প্রভাব সবচেয়ে বেশি। বহুকাল ধরে এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে আমাদের সভ্যতা, গতি পেয়েছে যাতায়াত, সোনা ধান পেয়েছে ফসলের মাঠ, আর জাতি হিসেবে আমরা পেয়েছি আমাদের স্বকীয়তা। মানে এখানে দেখো আমি থার্ড প্যারাতে কি করলাম, থার্ড প্যারাতে আমি উদ্দীপকে কি বলেছে এটার সঙ্গে কিন্তু আমি আমার তুলনা বা বাকি বিষয়টাকে দিচ্ছি। তাই বলা যায় উদ্দীপকে পদ্মা কবিতায় বর্ণিত জনজীবনে নদীর অবদানের বিষয়টি ফুটে উঠেছে, যা উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য নিশ্চিত করে। এই গেল, এইভাবে হচ্ছে আমরা আমাদের কবিতাটা লিখতে পারি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে উদ্দীপকটি আলোচ্য কবিতার খণ্ডাংশ মাত্র বিশ্লেষণ করো। উদ্দীপকটি আলোচ্য কবিতার খণ্ডাংশ মাত্র, এটা হচ্ছে 1.5 পৃষ্ঠা লিখতে হবে আমাদের। 1.5 পৃষ্ঠা আমাদের লিখতে হবে। উদ্দীপকে মানব জীবনে নদীর ইতিবাচকতা ফুটে উঠলেও পদ্মা কবিতাটিতে কবি পদ্মার ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকে চিত্রায়িত করায় উদ্দীপকটিকে আলোচ্য কবিতার খণ্ডাংশ বলা যায়। এইখানে কি দেখো আমাদের করতে হয়, ঘতে আমাদেরকে মূলত এটাই বলতে বলে যে এইটা যা বলেছে উদ্দীপকে, এই উদ্দীপকটাকে তোমার মূল কবিতার এটা কি পুরোটা ভাব প্রকাশ করে, নাকি আংশিক ভাব প্রকাশ করে, না একটা খণ্ড প্রকাশ করে, এইটা আলোচ্য কবিতার খণ্ডাংশ মাত্র বিশ্লেষণ করো। তাহলে এখানে কি বলছে, খণ্ডাংশ কেন, খণ্ডাংশ মাত্র বিশ্লেষণ করো। সেটা হচ্ছে যে এই জায়গাতে এটা কিভাবে খণ্ড অংশ হয়। খণ্ড অংশ তার কারণ এখানে পদ্মার ইতিবাচক নেতিবাচক দুটোই আমরা দেখতে পাই কবিতার মাঝে, কিন্তু উদ্দীপকে তো আমরা দুটো দেখতে পাই না। উদ্দীপকে আমরা দেখতে পাই শুধু একটা বিষয়, তাই এটাকে কবিতার খণ্ডাংশ বলা যায়। এক দিলাম। এরপরে হচ্ছে কি করব, এরপরে পদ্মা কবিতায় এ নদীর দুটি রূপ প্রকাশিত হয়েছে। একদিকে এর ভয়ঙ্কর প্রমত্ত রূপ, যা দেখে বহু সমুদ্র অভিযানের অভিজ্ঞতায় ঋদ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর দুই পারের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল। আচ্ছা, এখন এটা কি, এটা হচ্ছে যে তোমার বলতে পারো যে এখানে হচ্ছে আমাদের বইয়ের ভাষায় বড় করে আমি বলছি যে কি কি বলেছে না বলেছে। এক পেয়ে গেলাম। এরপরে আমার উদ্দীপকে কি, উদ্দীপকে বলা হয়েছে জালের মতো ছড়ানো ছিটানো আছে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলাদেশের নগর বন্দর হেন তেন, এবং আমি পদ্মার কথাও বললাম। এরপরে আমার যে লাস্ট প্যারাটা, সেখানে হচ্ছে আমি এটাই আবারও তুলনা দেখাইলাম যে আমার শুধু নদীকে নিয়েই বলা হয়েছে আমার উদ্দীপকে, কিন্তু পদ্মা কবিতায় আরো বিষয়াদি বলা হয়েছে। সেখানে পদ্মার ভালো দিক, পদ্মার খারাপ দিক, এগুলো নিয়ে বলা হয়েছে। তাই সব মিলিয়ে এটা হলো খণ্ডাংশ মাত্র। খণ্ডাংশ, এটা সমগ্র ভাবকে ধারণ করে না। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো এবারে আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে সৃজনশীল প্রশ্ন বা কেমন কি অংশ, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। সৃজনশীল প্রশ্ন এটা আমি তোমাদেরকে HW দিচ্ছি, বাট আমি যেটা বললাম তোমরা প্র্যাকটিস করবা। বাট আমি তোমাদেরকে কঠিন সৃজনশীলটা দেখাই দিছি, সহজটা তোমাদেরকে আমি দিছি, বাট তোমরা প্র্যাকটিস করবা। বাট তোমরা হচ্ছে চাইলে ইয়ে করতে পারো, চাইলে হচ্ছে তোমরা এই পদ্মাটা বাদ দিতে পারো, নাই পড়তে পারো আর কি, জাস্ট একটু সৃজনশীল দেখে নাই পড়তে পারো। এটা অনেক ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1969 আমরা যে কবিতাগুলো আমি কবিতাটা ডিটেইলস পড়াবো এখন, যে কবিতাগুলো ফেব্রুয়ারি বা মানে ভাষা আন্দোলন সম্পর্কিত, যদিও এটা ভাষা আন্দোলন সম্পর্কিত না, এটা 1969-এর গণ অভ্যুত্থান সম্পর্কিত, বা এরকম দেশের যে কোনো জাতীয় আন্দোলন সম্পর্কিত, সেটা যদি জুলাই আন্দোলন নিয়ে হতো বা যেটাই হোক না কেন, ঠিক আছে, বা ধরো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যেগুলো আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো থেকে সবসময় একটা না একটা উদ্দীপক আসবেই। চলো ফেব্রুয়ারি 1969-এ চলে যাই। শামসুর রহমানের জীবনীটা খুব ভালো মতো পড়ে নিবা। ওনাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, তার মধ্যে যেটা হচ্ছে তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য।
শামসুর রহমানকে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন কোথায় তিনি পড়েছেন এগুলো কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট না, এগুলো কোনো গুরুত্বপূর্ণ তথ্য না। যেমন তিনি তার কর্মজীবন শুরু করেন কোথায়? দৈনিক মর্নিং নিউজে। তিনি কোন পত্রিকায় ছিলেন, নিচের কোন পত্রিকায় তিনি ছিলেন? তিনি দৈনিক পাকিস্তানে ছিলেন, যেটা পরবর্তীতে হয়ে যায় দৈনিক বাংলা। ওনার যে বইগুলো, যেমন প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে, কিংবা ফিরিয়ে নাও ঘাতক কাটা, আমাদের বা উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পেরেছ। পুরস্কার, তিনি বাংলা একাডেমি 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সবই পেয়েছেন তিনি, সো পুরস্কারটা তার জন্য মনে রাখাটা একটু সহজ। চলো শুরু করি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, 1952। বাংলাদেশিদের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো, বাঙালির ইতিহাস বলবো না, বলবো বাংলাদেশিদের ইতিহাস। কারণ 1952 সালের যে ভাষা আন্দোলন, এটা তো আর ত্রিপুরার বাঙালিরা কিংবা পশ্চিমবঙ্গের বাঙালি, কলকাতার বাঙালিরা করে নাই, এটা করেছে বাংলাদেশের বাঙালিরা। তাই বাংলাদেশের আমরা আন্দোলনের কথায় আসলেই ভিত্তিটা ধরা হয় 1952 সালের ভাষা আন্দোলনকে। পরবর্তীতে আরো অনেক আন্দোলন হয়েছে, সেটা 69-এর গণ অভ্যুত্থান হোক, 71-এর মহান মুক্তিযুদ্ধ হোক, কিংবা 90-এর স্বৈরাচার পতন আন্দোলন হোক, এরকম অনেক আন্দোলন হয়েছে আমাদের। বা রিসেন্ট যে আন্দোলন, সেটা হচ্ছে আমাদের এই 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন হোক বা বর্ষা বিপ্লব, যেটাই হোক না কেন, আমরা একটা বিষয় দেখি যে এগুলোর ফাউন্ডেশন বা বেসমেন্টটা হচ্ছে ভাষা আন্দোলন 1952 সাল, বা ভাষা আন্দোলন বা 1952 সাল। আমরা দেখতে পাচ্ছি যে কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এটা কেন বলছে? আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। এই কৃষ্ণচূড়াকে দুটো বিষয়ের সঙ্গে তিনি তুলনা করেছেন। ভাষা আন্দোলনটা যেই সময় হয়েছিল 1952 সালে, তখনও যেমন গাছে গাছে কৃষ্ণচূড়া ছিল, এবং সেই কৃষ্ণচূড়া এখনো দেখো কেমন শহরের পথে পথে ফুটেছে। কৃষ্ণচূড়ার রং হয়েছে লাল, রক্তের রঙও হচ্ছে লাল। নিজের বুকের তাজা রক্ত দিয়ে যেই রাজপথকে রঞ্জিত করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য ভাষা শহীদেরা প্রাণ দিয়েছিলেন, সেই একইভাবে আমরা দেখতে পাই যে এখানেও আমরা এই মানে 1969-এর গণ অভ্যুত্থানটাতেও কিভাবে মানুষ এগিয়ে এসেছিল। তো এই যে মানুষের এগিয়ে আসা বা মানুষের কাজ করা, এই সব কিছু ঘিরেই আসলে এইটা। এখন এই রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। আরো একটা রঙের কথা বলা হচ্ছে, যেই রংটা হলো সকল খারাপ বা যা বাজে সেগুলোর জন্য। সকল খারাপ বা বাজে, তা নিয়েই হচ্ছে এই রঙের কথা বলা হচ্ছে। এই রঙের কথা কেমন বলা হচ্ছে? যা খারাপ বা যা বাজে, তা নিয়েই হচ্ছে এই রঙের কথা বলা হচ্ছে। ভালো লাগে না চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সকাল সন্ধ্যায়। এখন এই যে যেই রং আনে এরকম প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, তো আসলে এখানে কি আসলে বলা হচ্ছে, মানে কি কি বলা হচ্ছে? এখন আমরা এটা একটু দেখি, চলো আমরা এটা একটু দেখি। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট। কোন রঙে ছেয়ে গেছে পথঘাট? পথঘাট এখন ছেয়ে গেছে এই খারাপ রঙে, অশুভ রঙে। সারা দেশে ঘাতকের অশুভ আস্তানা। এখানে আসলে বোঝানো হচ্ছে যে পাকিস্তানি হানাদার বাহিনী সারা দেশকে তখন যেভাবে অচল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছিল, বা আমাদের স্বাধীনতাকে যেভাবে হরণ করতে চাচ্ছিল পাকিস্তানি অথরিটি, তো এটার কথাই বলছে যে এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন অনুষ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। তো এটার মানে কি? আমি আর আমার মতোই বহু লোক রাত্রিদিন অনুষ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া।
মানে এখানে বলছে যে এই যে ঘাতকের আস্তানায় যারা, মানে ঘাতকের আস্তানা বলতে আমরাই ঘাতকের আস্তানা। এখানে আমি এবং আমার মতো অনেকেই যারা হচ্ছে আহ, মানে নানা রকম চরিত্রের মানুষ এখানটাতে আছে ঘাতকের আস্তানা, কারণ এই পুরো জায়গাটাই হচ্ছে এখন তাদের আন্ডারে। সো সেটা কি, কেউ মরা, মানে অনেক অত্যাচার হয়েছে তার উপর নানাভাবে, আধমরা কেউ, এবং কেউ হয়তো বা, মানে এই অত্যাচার শুধু শারীরিক অত্যাচার না, সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে তো মানুষ অন্য নানা রকম শোষণের মধ্য দিয়েও যায়। এখন যুদ্ধ হচ্ছে সেই ইরান আর ইসরায়েলের মধ্যে, কত দূরে, ইরান আমেরিকা ইসরায়েল ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর এটার এখানে ধরো আমরাও তো এটার জন্য সাফার করছি, হরমুজ প্রণালী বন্ধ, ঠিকমতো তেল আসছে না, ফিউয়েল আসছে না, তা আমরাও তো এটার জন্য ধরা খাচ্ছি। এবং ওই ফিউয়েল না আসলে তো দিন শেষে কিভাবে গাড়িগুলো চলবে? গাড়ি তো আর শুধু তোমার নিজের ওই গ্রামের বাড়ি যাওয়ার জন্য না, গাড়ি দিয়ে তোমার খাবার দাবার তো সব ওভাবেই পরিবহন হয় না। আস্তানায় কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান, কমল বন, কমল শব্দের অর্থ পদ্ম, কমল বন মানে পদ্মের বন, কিন্তু এখানে লিটারালি পদ্মের বন বুঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে চারিদিকে মানুষের যত ভালো কিছু বা যা আছে, এই সবগুলো যেন একদম তছনছ হয়ে যাচ্ছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। আচ্ছা, বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। এই সালাম কার কথা বলা হচ্ছে? এটা বলছে ভাষা শহীদ সালামের কথা। মানে আবু সাঈদেরা মরে না, আবু সাঈদেরা বারবার ফিরে আসে। কথাটা কেন বলা হয়? শহীদ আবু সাঈদ, যিনি শহীদ হয়েছেন জুলাই আন্দোলনের সময়, কোথায় হয়েছেন? রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার ক্যাম্পাসের ওখানে, সে তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তিনি বয়সে আমার চেয়ে অনেক ছোট হবেন যদিও। তো দেশে যখন আবার আন্দোলন হবে, আবার কিছু কিছু হবে, সেই আবু সাঈদদের কথা কিন্তু স্মরণ করা হয়, বা আবু সাঈদদেরকে কিন্তু স্মরণ করা হয় এই ভিত্তিতে যে আবু সাঈদেরা এমন অবদান রেখেছে বা এমন অবদান রাখে, যার কারণে আসলে বারবার আমাদের ফিরে আসতে হয় তাদের কথা স্মরণ করে। কারণ তিনি ওই প্রাণ দিয়েছিলেন বলেই আজকে আমরা পারছি অন্য কোনো কিছু একটার জন্য নিজেকে দাঁড় করাতে, নিজেকে বিশ্বাস করাতে যে অন্য কোথাও আমাদের দ্বারা আন্দোলন করে দাবি আদায় করা সম্ভব। সেটা সেটা শহীদ ওসমান হাদি হোক, সেটা শহীদ আবু সাঈদ হোক, কিংবা মুগ্ধ হোক, তারা এভাবে আসলে নিজেদের জীবনটাকে উৎসর্গ করতে পেরেছিল বলেই অনেক কিছু সম্ভব হচ্ছে। আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। বরকত বুক পাতে কোথায়? ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখাজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ এই ঢাকা আজকে এখানটাতেও আন্দোলনটা বেগবান হয়ে গেছে। 1969 সালের কথা বলা হচ্ছে, তখন গণ অভ্যুত্থান হয়েছে। যখন গণ অভ্যুত্থান হয়েছে 1969 সালে, তো সালাম এখন কি করে? সেই সালাম হচ্ছে এই ঢাকার রাস্তা, ঢাকার রাজপথ, সবকিছুকে সে হচ্ছে এখন একভাবে দেখছে, এবং তরুণ শ্যামল পূর্ব বাংলার, এই পূর্ব বাংলার সবকিছু যেন এখন তার দেখা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, বরকত কি বলে গাঢ় উচ্চারণে? এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। কি বলছে? এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। মানে বীরের রক্তে আবু সাঈদ, মুগ্ধ এবং মহান মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তাদের মতো বীররা প্রাণ দেয় বলেই, সেই সালামরা প্রাণ দেয় বলেই, এবং দুঃখিনী মায়ের অশ্রু জলে, দুঃখিনী মা বলতে তাদের সেই মা যারা তারা তো সন্তান হারালেন, ঠিক আছে, তাদের অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে বলতে আমাদের যেই বাস্তবতা, সেখানে আসলে ফুল ফোটে, অর্থাৎ সুন্দর বাস্তবতা চলে আসে। এবং কোথায় আসে? হৃদয়ের
হরিত উপত্যকায়, হরিত মানে সবুজ, তো হৃদয়ের সবুজ উপত্যকায় ফুল ফোটে, সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত হয় যেটা ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। কেন আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়? আনন্দের রৌদ্রে কারণ একই সাথে বিজয়ের আনন্দ হয়, তার সাথে সাথে কিন্তু অনেক দুঃখও চলে আসে, কারণ বহু মানুষকে প্রাণ দিতে হয়, বহু মানুষের প্রাণের বিনিময়ে এই বিজয়টা আমাদের কাছে আসে। তাই বলা হচ্ছে যে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায় আমাদেরকে এগিয়ে যেতে হয়। চলো আমরা একটু কবিতার মূল ভাব দেখি, তারপরে সৃজনশীল প্র্যাকটিস করি, এরপরে তোমাদের সাথে আবার একটু কথাবার্তা বলবো। যে কবিতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি লিখেছিলাম, যেগুলো আবার তোমাদের অবজেক্টিভে আসার মতো, এগুলো একটু দেখাই। যেমন এই কবিতাটা উৎস কোথায়? এটা নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটার পটভূমি হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। আর এই কবিতাটা নিয়ে যদি আমি বলি, প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, কবির মনে হয় যেন ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। তাই 21-এর কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। মানবিক বাগান মানে কি? মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। আচ্ছা, কমল বন মানে কি? কমল বন মানে হচ্ছে পদ্মবন। কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন। আচ্ছা, বুঝি তাই 1971 খাবার সম্মুখে, এটা নিয়ে একটু বলি। এটা হলো যে 1952 সালের এখানে কি বুঝিয়েছে, এটা আমরা একটু এখন পড়াই। এতটুকু পড়লে কবিতাটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না অ্যান্সার করার। ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা কি দেখি? ছাত্রদের নিয়ে একটা অসন্তোষ হয়, তারপরে একটা গড়ে ওঠে আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনের কথা বলছি। কারণ এরই ধারাবাহিকতায় 1969 সালের আমরা 1969-এর ব্যাপক গণ অভ্যুত্থান দেখতে পাই, যেখানে শহরে গ্রামে সকল শ্রেণীর পেশাজীবী মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 6 দফা ঘোষণা, ওটা ওই সময় হয়, যেটা 66-তে হয়েছিল। এরপরে আবার ছাত্রদের 11 দফা, এই দুইটার ভিত্তিতে মূলত এই আন্দোলনটা ছিল, মানে 69-এর গণ অভ্যুত্থান। এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন কারা? 69-এর গণ অভ্যুত্থানের কথা বলছি। আসাদুজ্জামান, শহীদ আসাদ, মতিউর, ডক্টর শামসুজ্জোহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন তিনি, ডক্টর শামসুজ্জোহা, তারা মৃত্যুবরণ করেন। এই অংশে কবি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মাহুতি দেওয়া বীর জনতাকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। কেন বরকত ও সালামের প্রতীকে? কারণ আমি কি বললাম যে ওরা আন্দোলনটা ওই সময় করেছিল বলেই এরা আন্দোলনটা এই সময় করতে পেরেছে। কাহিনীটা এরকম। সেই ফুল আমাদেরই প্রাণ। ফুল বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। তো ফেব্রুয়ারি 1969 কবিতাটি দেশপ্রেম, জাগরণ আর সংগ্রামী চেতনার কবিতা। দেশপ্রেম, জাগরণ আর হচ্ছে গণজাগরণ আর হচ্ছে সংগ্রামী চেতনার কবিতা। বাঙালির সংগ্রামী চেতনার পরিচয় আমরা এখানটাতে দেখতে পাই। কবি আবহমান বাংলার কৃষ্ণচূড়ার লাল রঙে শহীদদের রক্তের ঝলকানি দেখেছেন। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে এখানে তুলে ধরেছেন। গেল, এবারে চলো আমরা একটু সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে যাই। তার আগে আমি চ্যাটটা ওপেন করি, অনেকক্ষণ ধরে তোমাদের কাছ থেকে কোনো কথা নিচ্ছি না, লাস্ট আধা ঘন্টা ধরে। সো তোমরা বলো বোর্ডের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। সুমন জিজ্ঞেস করেছিল অনেক আগে, প্রায় 1 ঘন্টা আগে জিজ্ঞেস করেছিল সুমন। বোর্ডের জন্য আমি যেগুলো এখানে বলে দিচ্ছি, যেমন পদ্মা বললাম লেস ইম্পর্টেন্ট, এটা বলেছি ইম্পর্টেন্ট, তারপরে প্রথমে পড়েছি তাহারই পরে মনে, এটাও ইম্পর্টেন্ট। আমি চ্যাটটা ওপেন করেছি, তোমার প্রশ্নগুলো করো। স্যার এগুলো কি নোট করব? নুসরাত, তোমার যদি মনে হয় কোনো তথ্য নোট করার মতো তাহলে নোট করবা, আর না মনে হলে নোট করবা না। এখন আমি তোমাকে জাস্ট বুঝাচ্ছি, এখন এখানে কি নোট করবা তুমি আমি জানি না। কিছু নোট করার মতো থাকলে তোমার মনে হলে তুমি করতে পারো। ওকে ইমদাদ, মূল ভাবটা আমি রিপিট করছি। মূল ভাবটা হচ্ছে, দেখো, ঠান্ডা মাথায় দেখো, একটা বাড়িতে যেমন একটা ভিত্তি থাকে, হ্যাঁ, ভিত্তিটা যদি না থাকে ওই বাড়ির, তাহলে কিন্তু বাড়ির উপর তলাগুলো দাঁড়াতে পারে না। 52 হচ্ছে বাঙালির আন্দোলনের ভিত্তি। 52কে ভিত্তি হিসেবে ধরে পরবর্তীতে বাঙালির আরো অনেক বড় বড় আন্দোলন হয়েছে বাংলাদেশিদের। এমনই একটা আন্দোলন হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। যদি 52 না থাকতো তাহলে হয়তোবা 71 থাকতো না, বা 71 থাকলেও 71 নিয়ে তখন আমাদের
এইরকম ভাবে আগাতে পারতাম কিনা আমরা জানি না। কারণ জুলাই গণ অভ্যুত্থান সম্ভব, কারণ শেখ হাসিনাকে পতন করানোর আগে বাংলাদেশিদের কাছে একটা রেকর্ড আছে যে 90 আমরা এরশাদকে পতন করিয়েছিলাম। তো এই বেসমেন্ট গুলা কিন্তু একটা পূর্ববর্তী সফল আন্দোলন পরবর্তী আন্দোলনকে কিন্তু বেগবান করে এবং সফল করে। এখানে সেটাই 52কে 69-এর সাপেক্ষে এভাবে প্রকাশ করেছে। রচনা সাজেশন তো আমি তো দ্বিতীয় পত্র ক্লাস নিচ্ছি না। বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ অনেক কনফিউজিং স্যার, কি করব? নন্দিনী সাহা। নন্দিনী, যেগুলো জ্ঞানমূলক ওগুলোতে তো কনফিউজিং এর কিছু নাই। আমি জানি তোমরা কনফিউজড হও কোথাও, তোমরা হও হচ্ছে অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্নে, এই যে 1 ও 2, 2 ও 3, 1, 2, 3 এগুলাতে। এখন বাস্তবতা হচ্ছে যে এখানে আসলে কিছু করার নাই এটা নিয়ে। এটা আসলে নিজে ভালো মতো বুঝতে হবে, এবং অনেকগুলো প্রশ্ন আসলেও অনেক কনফিউজিং থাকে। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে তুমি যত সলভ করবা, শিখো অ্যাপ আছে, তুমি মডেল টেস্ট দিচ্ছ, যত সলভ করবা তুমি তত হচ্ছে এগুলো ভালো মতো করতে পারবা। এটা হচ্ছে সব কথার এক কথা। ভাই আমি মাদ্রাসায় পড়ি, গদ্য কারবালার প্রান্তরার পদ্য সুখ, এই দুইটা নিয়ে ক্লাস নেবেন নুসরাত নেহা। আমি তোমার এই পয়েন্টটা মাথায় রাখলাম, এবং আমি খুব তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি তুমি আজকের ক্লাস শেষে আমাকে একটু মানে ফেসবুকে মেসেঞ্জারে যদি একটু ইনবক্স করে এটা বলে দাও। আমি তাহলে এটা বলে দিচ্ছি, এইগুলা রেকর্ডিং আমাদের কাছে থাকার কথা, তো রেকর্ডিংটা যদি দিয়ে দেয় আমাকে একটু একটু তোমরা নক দিও। এখন এটা আসলে আমি নিশ্চিত করতে পারছি না, কারণ আগে আমরা এইচএসসি প্লাস আলিমের জন্য ক্লাস নিতাম, এখন আমরা আর আলিমের জন্য ক্লাস নেই না। এখন আমরা শুধুই এইচএসসির জন্য ক্লাস নেই, কারণ আলিমের স্টুডেন্ট আমাদের কাছে খুব কম। তো ওই দেখা যায় 4-5 জন স্টুডেন্টের জন্য বা 10 জন স্টুডেন্টের জন্য যদি আলাদা করে কিছু করতে যাওয়া হয়, সেটা আসলে আমাদের জন্যও ওটা আসলে খুব একটা মানে কি বলবো যে ফিজিবল হয় না, এই আর কি। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপারের রাইটিং পার্টটা কি মুখস্থ মুখস্থ কইরা তুমি কেমনে লিখবা শাহিয়া শেখ? আমি জানি না। মুখস্থ কইরা কেমনে লিখবা? তুমি এটা তোমার মতো বানায় লিখবা, সেই ভুলুন্ঠি তো মানে নাফিস মাটিতে পড়ে গেছে এরকম। ডক্টর মেহেদী হাসান, না মোহাম্মদ মেহেদী হাসান, আদমজী পুরস্কার একটা পুরস্কার। এখন আসলে এই প্রশ্নগুলো আমরা করব না। এই যে আদমজী পুরস্কার কি, এখন আসলে ধরো এত ডিটেইলসে বলার মতো সময় নেই। এখন আমি বলতে পারি স্বাধীনতা পদক কি, 21শে পদক কি, এগুলো ডিটেইলস আমি বলতে পারি। এখন এগুলো না, এখন যা পড়লে বোর্ডে মানে তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবা, ওটা তুমি ইয়া করবা, শেষ। জাস্ট ওটা হচ্ছে তুমি বলবা, তাইলেই হবে। স্যার আমি মাত্র ক্লাসে আসলাম, সৈয়দ সাইমন। কিছুই করার নাই, তুমি মাত্র ক্লাসে আসছো তো এটা কি দায়ভার আমাদের? তোমাকে তো আমরা বলি নাই মাত্র আসতে, সৈয়দ সাইমন নাহার। তুমি নিজ দায়িত্বে রেকর্ডিং দেখে নিবা। এখন কি তোমার জন্য আমরা এটা আবার রিপিট করব? এত সময় তো আমাদের কারো জীবনেই নাই, এখানে যে 250 জন আমরা এখন ক্লাস করছি। হ্যাঁ, ইমদাদের কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে ভাইয়া, ফাও কমেন্ট না পড়ে সামনে আগান। অবশ্য যাও, কোনো কমেন্টকেই ফাও কমেন্ট বলা উচিত না। তোমরা সবাই খুব ম্যাচিওর পোলাপান। তোমরা ইন্টার পরীক্ষা দিবা 2 দিন পর, ইউনিভার্সিটিতে থাকবা 1 বছর পর তোমরা। সো চলো, চ্যাটটা পজ করে দিই, আমরা ক্লাসে যাচ্ছি। আমার কেন যেন ভালো লাগছে না, বুঝছো? শারীরিকভাবে ভালো লাগছে না আমার। আমি আমি নট শিওর আমার এরকম কেন লাগতেছে। মানে খুব কষ্ট হচ্ছে আমার। এমন না যে রোজা রেখে কষ্ট হচ্ছে, এরকম কখনোই না, কিন্তু কেমন জানি লাগতেছে, বুঝছো? আই এম নট ফিলিং গুড। আমাদের হাতে আর বেশি সময় নাই, আছে আমাদের হাতে 1 ঘন্টা। এখন আমি সৃজনশীলগুলো একটু টেনে টেনে আগাবো। এখন আমি সৃজনশীলগুলো একদম অক্ষরে অক্ষরে দেখাবো না, আমরা মাঝখানে আরো একটা 10 মিনিটের ব্রেক নিব। শহীদের পুণ্য রক্তে 7 কোটি বাঙালির প্রাণের আবেগ আজ পুষ্পিত সৌরভ। বাংলার নগর বন্দর গঞ্জ 62,000 গ্রাম, ধ্বংসস্তূপ থেকে 7 কোটি ফুল হয়ে ফোটে। প্রাণময় মহৎ কবিতা আর কোথাও দেখি না এর চেয়ে। গেল। ঘাতকের থাবার সম্মুখে পাতে কে? হ্যাঁ, মানে বুক পাতে কে হবে এটা? বুক শব্দটা এখানে আসেনি। বুক পাতে বরকত। এক কথায় উত্তর, নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তুমি এক কথায় উত্তর দিলাম, ভাষা আন্দোলনের ঘটনাকে বোঝানো হয়েছে। এরপরে এটাকে একটু বড় করে লিখি, যে মাতৃভাষার মান বাঁচাতে রাজপথে নেমে এসেছিল সালাম বরকতের মতো অসংখ্য বিপ্লবী মানুষ। সালাম বরকতের হাতে ছিল মাতৃভাষা প্রেমের নিদর্শন, ফ্ল্যাগ বা ব্যানার। এইভাবে পুরোটা ঘাতকের গুলিতে সালাম বরকত মুখ থুবড়ে পড়ে রাস্তায়, পড়ে যায় সেই সব ব্যানার, তবুও অবিনাশী হয়ে থাকে নক্ষত্রের মতো বাংলা ভাষার বর্ণগুলো। প্রশ্নোক্ত উক্তিটিতে এই বিষয়টি ফুটে উঠেছে। গেল। হ্যাঁ, আধা পৃষ্ঠা, তাই তো? ক নম্বরটা, গ নম্বরটা কতটুকু লিখতে হয়? 1 পৃষ্ঠা, 3 প্যারায়।
উদ্দীপকটির সঙ্গে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন চেতনার মিল রয়েছে ব্যাখ্যা করো। সংগ্রামী চেতনার মিল রয়েছে। এই যে আমরা উদ্দীপকটা পড়লেই বুঝি। তোমরা অনেকে কবিতাওয়ালা উদ্দীপক দেখলে ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার তো কিছু নাই। তুমি কবিতা পড়ে তুমি বোঝো না তুমি কবিতাতে কি বোঝাচ্ছে, ওইটাই তুমি তোমার মতো লিখবা। তোমরা নিজেকে আন্ডার এস্টিমেট করো, এটা আমি বুঝি। মানে তোমার নিজের যোগ্যতা যতটুকু তার চেয়ে তুমি নিজেকে অনেক ছোট করে দেখো, এটা কখনো করবা না। তুমি নিজে যদি নিজেকে বড় করে না দেখো তাহলে আসলে হবে না, কিছুই হবে না তোমার দ্বারা। দেখো আল্লাহর এই দুনিয়া অনেক বড়। কোথা থেকে কার রিজিক যে আল্লাহ কোথায় রেখেছেন তা কিন্তু আমরা জানি না। এবং তিনি সর্বশক্তিমান, তিনিই সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পারফেক্ট ডিসিশন নিতে পারেন। অনেক সময় মনে হতে পারে যে কিছু মানুষকে কত গরিব করে দুনিয়াতে পাঠিয়েছে, এটা কি তাদের প্রতি অবিচার হলো? আবার কিছু মানুষকে এত বেশি ধনী করে পাঠিয়েছে। দেখো সবাই হচ্ছে আলটিমেটলি জবাব দিবে, এক একজনের জবাবটা এক এক রকম, এক একজনের বিচারটা এক এক রকম। আমি গরিব হওয়াকে উৎসাহিত কোন দিক থেকেই উৎসাহ দিচ্ছি না গরিব হতে, কিন্তু জান্নাতে গরিবদের সংখ্যাই বেশি থাকবে। তার কারণ হলো গরিবদের হিসাব মেলানোটা খুব সহজ, ধনীর হিসাব মেলানো সহজ না। ধনীর হিসাব মিলাইতে অনেক সময় যাবে, গরিবের সেটা যাবে না। আমি আশা করি বুঝতে পারলাম। গরিবের সেই হিসাব মিলাইতে সময় যাবে না খুব একটা। এখন যিনি হচ্ছেন একজন মন্ত্রী, সেই মন্ত্রীর উপর তো অনেক দায়িত্ব ছিল, তার তো হিসাব মিলাইতে মিলাইতে কাহিনী হয়ে যাবে তার। যিনি একজন রিক্সাওয়ালা, তিনি কি এমন হিসাব মেলাবেন? তার তো হিসাবই অনেক কম, তাই তো। তো ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে জানা যায় 1969 সালে বাংলার সর্বস্তরের মানুষ অপশক্তি ও দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলনে নেমেছিল। এই আন্দোলনে শাসক শ্রেণীর বুলেটে বিদ্ধ হয়ে প্রাণ যায় অনেকের, কিন্তু তাতে দমে না গিয়ে সর্বস্তরের মানুষ ব্যাপক আন্দোলনে লিপ্ত হয়। এরকম 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 গেল। আরেকটা কি, উদ্দীপকে দেখা যায় শহীদের পূর্ণ রক্তে স্নাত বাঙালি ব্যাপক আন্দোলনে সম্পৃক্ত হয়। বাংলার নগর বন্দর এমনকি 62,000 গ্রাম তথা পুরো বাংলার 7 কোটি মানুষ এক একটি আন্দোলনের দুর্গে পরিণত হয়। মানে আমি উদ্দীপকের সাথে আমার যে মূল কবিতা আবার সেটাকে একটা তুলনা দেখাইলাম, দ্যাটস ইট। এই তো সব তো আর তোমাদেরকে এখন অক্ষরে অক্ষরে দেখানোর কিছু নাই, অলরেডি আমি অনেকবার বলেছি আজকের ক্লাসে কয়েকটা সৃজনশীলের কথা। আর এখানে কি, এখানে সবসময় দিবে একটা মন্তব্য যাচাই করতে অথবা হচ্ছে এটা কি খণ্ডাংশ কিনা উদ্দীপকটা কবিতার, বা এটা কি পূর্ণ অংশ কিনা, এসব নিয়ে তোমাকে কমেন্ট করতে বলবে। এক সূত্রে গাথা, যে উদ্দীপকের ভাবনা আর 69-এর গণ অভ্যুত্থান এক সূত্রে গাথা। এখন প্রথমে আমি এক কথায় বলে দিলাম মন্তব্যটা যথার্থ, এক পেয়ে গেলাম। বইয়ের ভাষায় তো বড় করে লিখলাম, আরো এক পেয়ে গেলাম। তারপরে আমি উদ্দীপকটা থেকে লিখলাম এবং সবশেষে আমি হচ্ছে যে কথাটা বলি যে উদ্দীপক থেকে বাংলার মানুষের যে সুতরাং দেখা যায় যে এই যে কনক্লুশনটা টেনে দিবা, দ্যাটস ইট। কনক্লুশনটা টেনে দেওয়াটা কি, মানে এই যে তোমাকে এখানে বলেছে যে এটা হচ্ছে এক সূত্রে গাথা, যাচাই করো। তো তুমি কি বলছো? তুমি বলছো যথার্থ, সুতরাং এটা 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 যথার্থ। এই হচ্ছে কথা। আশা করি বুঝতে পেরেছো। আমাদের আছে আর কয়টা? আমাদের 18 বছর বয়স আছে, আমাদের আর 3টা থাকার কথা। 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। আর আমাদের আছে কোনটা, আমি একটু আসলে উল্টা দিক থেকে যাব এখন। আর আমাদের আছে হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। তো তার মধ্যে প্রত্যাবর্তনের লজ্জাটা কিন্তু একটু ভালোই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যাবর্তনের লজ্জাটা দিয়ে হচ্ছে তোমাদেরকে এখন স্টার্ট করব। প্রত্যাবর্তনের লজ্জাটা আমি একটু পড়িয়ে তবে আমরা ছোট্ট ব্রেক নিব। হ্যাঁ ব্রাদার্স, আই ডোন্ট ফিল গুড। আমি বুঝতেছি না আমার কেন এমন লাগছে। আমি নর্মালি ক্লাসে এমন লাগে না আমার। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। বুঝলাম নীলবর্ণ আলোর সংকেত মানে ট্রেন ছেড়ে দিচ্ছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। আমার ঘুম পেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। কত চমৎকার লাইন! আল মাহমুদের মতো কবি বাংলা ভাষায় কমই জন্মেছেন। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অর্থাৎ কোনো স্বপ্ন হয়তো দেখিনি, কিন্তু ঘুমে আমি এতটাই বুঁদ হয়েছিলাম, মনে হলো যেন আমি একটা মরা লাশের মতো। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়।
লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। ওরা সব ওর ভাই বোন আর কি, আর আমি এদের ভাই। 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। আটচালা বলতে ওদের বাড়িটার কথা বলছে। দারুণ ভয়ের মতো ভেসে উঠবে। দারুণ ভয়ের মতো ভেসে উঠবে কেন? এবং কলার ছোট বাগান। তার কারণ আহ, এই যে ওর বাড়িটা, এটা কিন্তু আসলে ও ভেবেছিল যে না, এটা হচ্ছে ও তো এখানে এখন না, ও তো রওনা দিয়ে দিয়েছে, কিন্তু এখন শেষ পর্যন্ত ওর বাড়িতে ফিরে আসতে হয়েছে। আর প্রত্যাবর্তনের লজ্জা, প্রত্যাবর্তন মানে হচ্ছে ফিরে আসা। যেমন আহ ধরো আমরা আগে বইয়ে কি পড়েছি, স্বদেশ প্রত্যাবর্তন। শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বলা হয় 10ই জানুয়ারি, কারণ তিনি সেই দিনে বাংলাদেশে ফিরে এসেছিলেন। তো এই যে ওর প্রত্যাবর্তন বা ফিরে আসা, এই ফিরে আসাটা তার কাছে কিছুটা ভয়ের মতোই। কারণ সবাই তো এখন ধরো তুমি যদি বাস মিস করে আসো বা ট্রেন ট্রেন ফেল করে আসো বা ফ্লাইট মিস করে আসো, তো অনেক তো মানিজ্যতের ব্যাপার না, তুমি মুখ দেখাবা এরকম। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে, কাঁপছে দীর্ঘ পাতাগুলো। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। মানে এখনো কল্পনা করছো ওর মতো যে কি কি হতে পারে গেলে। বাসি বাসন হাতে, কারণ ওগুলো ধুইতে হবে। ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। এই হচ্ছে আমাদের কবিতা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কবিতাটা খুব ভালো মতো বুঝতে পেরেছো বলে আমার বিশ্বাস। সো আমি, চলো দেখি তোমাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। এখানে আমি আর সৃজনশীল প্র্যাকটিস এটাতে করাতে তো একটু হবেই, সৃজনশীল প্র্যাকটিস না করলে হবে না। প্রত্যেকটার সঙ্গে আমি একটা করে এক্সট্রা দিয়েছি যাতে তোমরা নিজেরা বাসায় চর্চা করতে পারো। আচ্ছা, আমি একটা বিরতি নিব এখন। তার আগে আমি একটু তোমাদের কাছে জিজ্ঞেস করি যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা প্রত্যাবর্তনের লজ্জা নিয়ে। এটাতে তো বোঝা, এটা তো জাস্ট একটা স্টোরি, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ আসার মতো। এটা কিন্তু একটা নতুন চ্যাপ্টার, এটা আগে ছিল না। ওর বোন মাইদা, এই লাইলি, সবগুলো ক্যারেক্টার, এটার মূল ভাব আসলে কিছুই না। এটার মূল ভাব হচ্ছে এই যে ও ফিরে এসেছে, এটাই। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ লাবিবা। হ্যাঁ, আমি মূল ভাবটা নিয়ে তো কথা বললাম, চলো মূল ভাবটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু আল মাহমুদের খুব বিখ্যাত একটা বই আছে, সোনালী কাবিন, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছে। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়ল বাবা মায়ের কথাগুলো। নিজের ভাই বোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা, মানে যে ফিরে আসলো, এটা লজ্জাটা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। প্রকৃতিরও প্রতিমূর্তি মানে কি? মানে হচ্ছে প্রকৃতি যেমন আমাদেরকে আপন করে নেয়, গ্রহণ করে নেয়, মাও একেভাবে সেভাবে আমাদেরকে নেয়। হ্যাঁ, আমার নিজের মা তো মৃত্যুবরণ করেছেন কুরবানির ঈদের দিন। আমি একটা লাইন পড়ছিলাম গত 2-4 দিন আগে, যে মাতৃ মৃত্যুর সাথে সাথে জীবন থেকে সকল সহমর্মিতাও চলে যায়। সো এটা আসলে জীবনে অনেক সত্য একটা কথা। কারণ মা হচ্ছে এমন একটা ক্যারেক্টার, যেমন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বেশি সম্মান কাকে দেখাতে হবে, এবং উনি কিন্তু পজিশনে প্রথম 3টাতে রেখেছেন মা, মা, মা এবং মা। 4 নম্বরে যে তিনি রেখেছেন পিতাকে। পিতা অবশ্যই ভালোবাসেন, কিন্তু মায়ের যে ভালোবাসা, কারণ মায়ের মানে মাতৃদুগ্ধ পান করে এবং মা পেটে নিয়ে ঘুরেছেন ওই সন্তানটাকে। আর এত ভয়ঙ্কর প্রসব বেদনা, একটা মা যখন একটা সন্তানকে পৃথিবীতে প্রসব করেন,
ভূমিষ্ঠ হবার আগে যে একটা সাধারণ মানুষকে ওই পেইন দিলে সে কিন্তু মারা যাবে সে, কারণ পেইনের তো লিমিট আছে, তুমি কতটুকু পেইন নিতে পারবা। ধরো কতটুকু রক্ত তোমার শরীর থেকে বের হলে, কতটুকু পর্যন্ত ব্লিডিং হলে তুমি বেঁচে থাকবা, বাট একটা লিমিটের বেশি ব্লিডিং হলে কি হবে, যে কোনো মানুষ মারা যাবে। ধরো 1 লিটার ব্লিডিং যদি হয় ধরলাম, তুমি কিভাবে বাঁচবে, তুমি তো মারা যাবে। এখন এটাই আর কি এই কথা। এনিওয়ে কারেন্ট চলে যাচ্ছে বারবার। আমাদের কি ঠিক আছে? আমাদের এখান থেকে তো ঠিকঠাকই মনে হয় আসছে। মেহেদি, আমাদের কি এটা ঠিক 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 আছে, মানে ভিডিও ভিডিও অডিও ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, এই সৃজনশীলটা পড়াই তারপরে ইয়েটা নেই। আচ্ছা, কারেন্ট চলে গেছে, আবার আসছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ক্ষয়ের অর্থ বুঝে উত্তর করাটা কঠিন হয়ে পড়ে। ফাতেহা সোমা এটা বলেছ। সোমা, এখানে তুমি আসলে, আমি যে চ্যাপ্টারগুলো বোঝালাম মোটামুটি, হ্যাঁ, তুমি নিজের ভাষাতেই লিখবা, এটা নিয়ে ভয় পাবা না। যে আহ, যেটা বলেছে ফার্স্টে এক কথায় বললাম, যেমন ধরো তুমি যদি আমাকে বলো যে ভাই আপনার কেমন লাগছে এখন শরীরটা, আমি বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, এটা হচ্ছে এক কথায় উত্তর। এটা হচ্ছে ক্ষয়ের প্রথম লাইনটা। ক্ষয়ের দ্বিতীয় প্যারাটা হচ্ছে এটা কিন্তু বড় করা। আমি আজকে সেহরিতে এখানে আসলে খেজুর খাইছি, আমি নর্মালি শুধু খেজুর খাই রোজা রাখি, বুঝছো? এতদিন তো রাখলাম, আগেও রাখতাম, আগের বছরে আমি কমই খাই, একটু সেহরিতে চেষ্টা করি, কিন্তু কেন জানি খুব খারাপ লাগতেছে। একটা হইতে পারে গতকালকে আমি বাইরের খাবার খাইছি, খুব অস্বাস্থ্যকর মোমো খাইছিলাম দোকানটাতে, আমি দেখছি যে ওদের মাংসগুলা কি, এগুলা কি বাসি নাকি, ওটার কারণেও খারাপ লাগতে পারে এরকম। তো এই তো, ধরো এই যে আমি বললাম এটা হচ্ছে সেকেন্ড প্যারা, এই যে আমি বাইরের খাবারটার কথা বললাম। আর ফার্স্ট প্যারাটা কি? ফার্স্ট প্যারাটা হচ্ছে এক কথায় যে উত্তরটা দিলাম এরকম। পদ্মা কবিতা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা, এমসিকিউ আসার সম্ভাবনা সব জায়গা থেকে আছে, আসবে, সব জায়গা থেকে এমসিকিউ আসবে। হ্যাঁ। আর কয়টা পড়াবেন? আর আমি বোধহয় 2টা পড়াবো। চ্যাট পজ করে দিচ্ছি, এখন আমি জাস্ট 2টা কবিতা বোঝাবো, তারপরে আমাদের ক্লাসটা এখানে আমরা শেষ করে দিব। সো আমরা একে একে একটু যাই। আমি কিংবদন্তির কথা বলতে যাই, আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা। সো এই কবিতাতে আসলে তিনি কি বুঝিয়েছেন, এই মূল ভাবটা আমি একটু পড়াবো প্রথমে। সেটা হলো, এই কবিতাতে তিনি এখানে অনেক কথা বলেছেন, রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ, এগুলো জাস্ট কঠিন করে বলার জন্য বলে, ঠিক আছে? সো আমি যে একদম কমন কথা যদি বলি, এই কবিতাটাতে মূলত তিনি আমাদের পূর্বপুরুষের নানা রকম সাফল্যের কথা, কষ্টের কথা, এই কথাগুলো তিনি বলেছেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। সো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত? এই কবিতাটা ইম্পর্টেন্ট আছে, কবিতাটা অনেকটা 50-50, এটা থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। যেমন এটা আমি বলতে পারবো না যে সেই ফেব্রুয়ারি 1969-এর মতো যে প্রশ্ন আসবেই, এটা এই ধরনের চ্যাপ্টার না, বা প্রত্যাবর্তনের লজ্জা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা 50-50, আসতেও পারে, নাও আসতে পারে। অ্যান্সার করবা কি করবা না? আমি প্রেফার করব অ্যান্সার করবা না। যদি হচ্ছে তুমি খুব ভালো মতো এই কবিতাটা বুঝে থাকো তাহলে অ্যান্সার করবা, অন্যথায় অ্যান্সার করবা না। এই কবিতাটাতে মূলত ঘুরে ফিরে একই কথা বলেছে, তা হলো আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনটাকে অতিবাহিত করেছে এবং আমরা সেগুলো শুনেছি। কিংবদন্তি মানে কি? কিংবদন্তিটা মানে হচ্ছে যে এরকম একটা কথা প্রচলিত আছে মানুষের মুখে মুখে, যেমন কিংবদন্তি আছে ওই ভাই গান গাওয়ার সময়, তিনি অনেক মানে গান গাওয়ার সময় তিনি মানে আবেগ দিয়ে গাইলে মানুষ কেঁদে ফেলতো, এইরকম ধরো এটা একটা কথা, একটা কিংবদন্তি প্রচলিত আছে। তো তিনি এরকম আমাদের পূর্বপুরুষদের নিয়ে এমন নানা রকম কিংবদন্তির কথা তিনি বলেন। এটাই হচ্ছে কবিতাটা। এখন এই কবিতার মধ্যে যদি আমি সৃজনশীলে যাই, ধরো সৃজনশীলগুলো কিরকম আসে এই কবিতায়, যেমন এই, আমি তোমাকে এই উদ্দীপকটা দেখাই। 1971 সালের 7ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন বাঙালি জাতিকে মুক্তির কবিতা শোনালেন। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, শোষণ, বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। তিনি এক পর্যায়ে বাঙালি জাতিকে প্রতিবাদী আর সংগ্রামী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধানত বঙ্গবন্ধুর ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাস, ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা। এখন এই যে বললাম যে ইতিহাস, ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা, এটা ছিল মানে ভাষণটা এমন ছিল। এখন এই ভাষণটা নিয়ে হচ্ছে ধরো এখন একটা 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 কথা বলা হলো, এটা বাঙালি জাতির ইতিহাসের একটা অংশ। তোমার প্রশ্ন আসবে এমন একটা কিছু যা হচ্ছে এটার সঙ্গে সম্পৃক্ত, চলো দেখি।
উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? গতে আসলো, আর ঘতে আসলো যে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাস ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা। মন্তব্যটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার আলোকে বিশ্লেষণ করো। এভাবেই আসলে উত্তর করতে বলবে, মানে এভাবেই আসলে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এখন মানে আমাদের এর বাইরে তেমন কিছু একটা আসে না, কিন্তু আমি প্রেফার করবো এটা থেকে উত্তর না করতে। আমি কিংবদন্তির কথা বলছি থেকে এটা অনেকের কাছে অনেক জটিল মনে হয় কবিতাটা। এবারে আমরা আমাদের শেষ কবিতাটাতে যাচ্ছি এবং এটা পড়ানোর মধ্য দিয়ে আমাদের ক্লাস আমরা আজকের মতো এখানে শেষ করে দিব। আচ্ছা দাঁড়াও, তাও দেখি 18 বছর বয়সের আগে কি আর কিছু ছিল? না না, পড়ানো হয়েছে। 18 বছর বয়স, চলো আমরা কবিতাটা বুঝি। সুকান্ত ভট্টাচার্যের লেখা। আহ 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এই বয়সটাতে মানুষের মাঝে অনেক সাহস থাকে, সে অনেক বড় বড় কাজ করার সে সাহস পায়, উদ্দীপনা পায়। যেমন তোমাদের বয়সটা 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, মানে পায়ের আঘাত দিয়ে পাথর ভাঙতে চায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা, মানে এই বয়সটা তার মাথা নোয়াবার না। 18 বছর বয়স কাঁদতে জানে না। কাঁদতে জানে না মানে সে আসলে দুঃখকে জয় করতে পারে। যেমন এই ছাত্র আন্দোলনটা মূলত ছাত্ররা কেন করেছে, তাদের বয়স একটা অনেক বড় এখানে ফ্যাক্টর। যদি হচ্ছে তাদের বয়স 30 বছর হতো বা 24, 25, 26ও হয়ে যেত অনেকের বয়স, 26 পরবর্তী সময়, তখন তার জীবনে অনেক বেশি পিছু টান চলে আসে। সে হয়তো বা বিবাহিত বা বিবাহিতা, তার সন্তান রয়েছে, আবার তাকে আয় উপার্জন করতে হয়। কিন্তু স্টুডেন্টদের দেখা যায় আয় উপার্জনটা খুব কম স্টুডেন্টেরই আছে, পরিবার চালাতে হয়। তাদের মূলত নিজের পড়াশোনার খরচটা বা পরিবারে কিছুটা কন্ট্রিবিউশন করতে হয়, কিন্তু পুরো পরিবার তার চালাতে হয় টিউশনি করে। এটা আসলে খুব কম। আছে এমন অনেক শিক্ষার্থী, বাট এটা কম। তো এই জন্যই আর কি ওভারঅল যদি আমি বলি তাহলে এটা 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 একটু লক্ষ্য রাখার মতো আর কি, আমি যা বললাম। এই বয়স জানে রক্তদানের পুণ্য, মানে রক্তদান করা যে কত ভালো এই বয়স সেটা জানে। এই রক্তদান মানে এটা বুঝায় নাই যে ব্লাড ডোনেট করা কোথাও গিয়ে। এই রক্তদান বলতে মূলত বুঝিয়েছে যে আহ, নিজের জীবন উৎসর্গ করে রক্ত দিয়ে কোনো স্বাধীনতা অর্জন অধিকার আদায় করো। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। অর্থাৎ আত্মাকে সমর্পণ করে, আত্মাকে সমর্পণ করে তারপরে সে হচ্ছে এখানে আত্মাকে সমর্পণ করে, আত্মাকে সমর্পণ করার পরে এই জায়গাটাতে সে নিজের প্রাণটাকে রীতিমতো উৎসর্গ করে দিতে চায় এবং প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। প্রয়োজন পড়লে সে যে শত্রুপক্ষ তাদেরকে হত্যা করতে পারে, তাদেরকে শেষ করে দিতে পারে, আবার প্রয়োজন পড়লে তার জীবনটাকেও সে উৎসর্গ করে দিতে পারে। 18 বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। আচ্ছা, ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাটা কি নিয়ে? এই যন্ত্রণাটা হচ্ছে তারা কোনো অন্যায় অবিচারকে মেনে নিতে চায় না। দেখো, যেই ছেলেটা বা মেয়েটা ধরো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা ধরো কুয়েটে পড়ছে বা চুয়েটে পড়ছে, ধরলাম 3rd ইয়ারের একটা স্টুডেন্ট, ওই সময় কিন্তু তার মধ্যে অনেক রকম অনেক সততা থাকে। সেই একই মানুষটা বিসিএস ক্যাডার হয়ে কেন এরকম ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, দুর্নীতিবাজ হয়ে যায়? আমি বলছি না যে বিসিএস ক্যাডার মানেই হচ্ছে দুর্নীতিবাজ, কিন্তু বাংলাদেশের সরকারি অফিসারদের একটা বড় অংশই হচ্ছে দুর্নীতিবাজ, বা বেশিরভাগই সরকারি চাকরির মানুষজন হচ্ছে সৎ না, অসৎ বাংলাদেশে। তো তারা এটা কিভাবে হয়ে যায়? এটা হয়ে যায় সিস্টেমের কারণে। এখন তুমি যদি তার 2nd ইয়ার 3rd ইয়ারে থাকতে দেয়, বা যদি তোমাকে দেয়, তুমি হয়তো অনেক পরিবর্তনের কথা বলবা বা চাইবা পরিবর্তন করতে। কিন্তু মানুষের সিস্টেম এমন অদ্ভুত একটা ব্যাপার, আর মানুষকে আল্লাহ এমনভাবে বানিয়েছে সে এত দ্রুত কোনো কিছুর সাথে সে আসলে অ্যাডাপ্ট করে ফেলে। তুমি কেমন, বুঝছো? এটা আসলে তুমি যাদের সাথে মিশো তারা কেমন এটা দিয়ে জাজ করা যাবে তুমি কেমন, অ্যান্ড ভাইস ভার্সা। আবার তোমার আশেপাশের বন্ধুরা কেমন, এটাও জাজ করা যাবে যে তোমার কোয়ালিটিটা আসলে কেমন। তুমি যদি একটা ঘাটের মরা হও, একটা 3rd ক্লাস হও, তাহলে তোমার আশেপাশের লোকরাও চান্সেস হাই 3rd ক্লাস হবে, এবং এটার ভাইস ভার্সা, যে ওরা যদি 3rd ক্লাস হয় তো তুমি 3rd ক্লাস হবা, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। 18 বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। কত রকম কথাবার্তা এই বয়সে আসে। তোমাদের আশেপাশের অনেক পোলাপানি, কেউ কেউ হয়তো বা ড্রাগ এডিক্ট বা ড্রাগস নেওয়া স্টার্ট করেছে, কেউ কেউ হয়তো বা অনেক ধার্মিক হয়ে গেছে, কেউ আবার নাস্তিক হয়ে গেছে। তো মানুষের মধ্যে এরকম নানা রকম বিষয়াদি চলে আসে। তো দেখবা যে হয়তো বা যেই ছেলেটা একটা সময় ছিল সবচেয়ে ভালো, সে হয়তো এখন একটা ভয়ানক পর্নোগ্রাফি অ্যাডিক্টেড।
মানে মানুষের মধ্যে এই যে পরিবর্তন, এটা 18 বছর বয়স বা তারুণ্যের এই সময়টাতে খুব ভালোভাবে মানুষকে প্রভাবিত করে। নানা রকম মন্ত্রণা, নানা রকম থিওরি, নানা রকম তত্ত্ব এই সময় আসলে তাকে প্রভাবিত করে। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায়, বহু তুফান দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় শত শত সহস্র প্রাণ। 18 বছর বয়স যে দুর্বার, বুঝলাম, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, পথে প্রান্তরে অনেক তুফান ছোটায়, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। এখানে আসলে 18 বছর বয়সটা এমন যে দেখো, মানুষ এখানে দুর্যোগে ঠিকমতো হাল রাখাটাই আসলে কঠিন। প্রাণ ট্রাণ ক্ষতবিক্ষত হয়ে যায় অনেক অনেক প্রাণ। কেন এটা বলছি আমি? এটা বলার কারণ হলো, মানুষ 18 বছর বয়সটাতে নিজেকে অনেক সময় আসলে প্রতিকূল পরিবেশে ঠিকঠাক রাখতে পারে না। সে ডিভিয়েটেড হয়ে যায়। এর এর কারণটা কি? কেন সে নিজেকে ঠিকঠাক রাখতে পারে না? ঠিকঠাক রাখতে পারে না কারণ সে হচ্ছে নিজের মতো করে সবকিছু যখন দেখে, কিন্তু এভাবে তো সবকিছু আসলে বাস্তবে দেখা যাচ্ছে যে হয় না। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। তাহলে এটা এটা কেন এমন হচ্ছে? যে কেন হচ্ছে, ধরো সে নিজেকে ওভাবে ঠিকঠাক রাখতে পারছে না। নিজেকে ঠিকঠাক না রাখতে পারার অনেকগুলো কারণ থাকতে পারে। নিজেকে ঠিকঠাক মতো না রাখতে পারার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে, মানুষ যখন নিজেকে চেষ্টা করছে ঠিকঠাক রাখার, ওটার জন্য একটা লেভেল অফ ম্যাচিউরিটি দরকার হয়। সো 18 বছর বয়সটা যখন, তখন একটা মানুষ কখনোই তার যে চিন্তার গভীরতা, ওটা, হ্যাঁ, অল্প বয়স্ক অনেক মানুষেরও আছে, বাট তার 40 বছর বয়সে যেমন থাকবে বা 35-এ যেমন থাকবে, তেমনটা ওই সময় নেই। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো এ বয়স, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরথর। আঘাত আসে অবিশ্রান্ত, একের পর এক আঘাত আসে। এই আঘাতগুলা কেমন? এটা এমন না যে তাকে কেউ লাঠি দিয়ে বাইরেইতেছে। এই আঘাত হচ্ছে মানে নানা রকম, ধরো বিপদ আপদ এগুলো আসতে থাকে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরথর। মানে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, অর্থাৎ নানা রকম বিপদ আপদ এগুলো দিয়ে যেন এ বয়সটা ভরে যায়। এ বয়স কাঁপে বেদনায় থরথর। বেদনায় দুঃখ কষ্টে থরথর করে যেন বয়সটা কাঁপে। তবু 18-র শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। তবু 18-র জয়ধ্বনি শুনেছি, ঠিক আছে, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। মানে যত যাই হোক না কেন, এরপরেও 18-র অনেক প্রশংসা, তারুণ্যের প্রশংসা। তরুণরা না এগিয়ে আসলে জীবনেও একটা আন্দোলন আসলে সফল হয় না। ওটা আসলে বয়স্ক মানুষদের দ্বারা হয় না, তরুণদের দ্বারাই হয়। বিপদের মুখে এ বয়স অগ্রণী, সবার আগে এগিয়ে আসে। এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। বলছে এ বয়সটা ভীরু না, ভীতু না, কাপুরুষ না, পথ চলতে চলতে বয়সটা থেমে যায় না। তাই এই বয়সে কোনো সংশয় নাই, কোনো কনফিউশন নাই। এবং এজন্যই লেখক, কবি বলছেন, সুকান্ত ভট্টাচার্য, এদেশের বুকে 18 আসুক নেমে। এটা ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, যেটা খুব বিখ্যাত একটা বই ছিল সুকান্ত ভট্টাচার্যের। এই কবিতাটা নিয়ে আসলে আর খুব একটা তথ্য এখানে যা আছে এতে মোটামুটি, wait, কি আসলো এটা? হুম। এইটার এই টিকা অংশগুলো একটু পড়ে নিবা। আমি জাস্ট আর একটা একটু জিসটা বলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদেশে এই বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাত হয়ে উঠতে পারা এরা অভিঘাত হয়ে উঠতে পারা এরা ভয়ঙ্কর। মানে এরা ভয়ঙ্কর বলেই যখন আমরা দেখেছি এক্স স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ অফিসার দেখাচ্ছেন যে একটারে গুলি করি, একটা যায় আরেকটা আসে, কয়টারে গুলি করবে এমন। কিন্তু এই বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ ব্রত, এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। গেল, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস।
তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আমি ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি। আর তোমরা হচ্ছে মডেল টেস্টগুলো ঠিকঠাক দিবা, আর তোমরা ভালো মতো এগুলো আবার পড়বা। যেমন এই আমি যা যা পড়ালাম আজকে প্রত্যেকটার একটা করে সৃজনশীল বাসায় নিজে প্র্যাকটিস করবা। এটা করে তোমার যে পড়া হবে তা আসলে অন্য কোনো কিছু দিয়েই হবে না। চ্যাট ওপেন করে দিয়েছি, কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো তোমাদের মনে, অন্যথায় আমরা এখন ক্লাসটা শেষ করে দিব। 2.5 ঘন্টার ক্লাস রোজা রেখে করা তোমাদের জন্য যতটা কষ্টকর, রোজা রেখে এরকম ক্লাস নেওয়া আমার জন্য আরো বেশি কষ্টকর। 18 বছর বয়স ইম্পর্টেন্ট। বড়া জিজ্ঞেস করেছি এটা কেমন ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট। 18 বছর বয়স কোন কবিতা ইম্পর্টেন্ট? আমি এখানে যা পড়িয়েছি, পদ্মা আর আমি কিংবদন্তির কথা বলছি, এই দুটো বাদে আর সবই বেশ ইম্পর্টেন্ট। রুবাইয়া, আমরা তো সব ভেঙে ভেঙে পড়াচ্ছি, আমরা তো এক ক্লাসে তো সব পড়াচ্ছি এরকম তো না। ওকে, হাল মানে কি পুষ্পিতা? এমনিতে হাল মানে হচ্ছে ধরো যেটা মডার্ন ওটাকেই বলে হাল। হালের ফ্যাশন মানে হচ্ছে মডার্ন ফ্যাশন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ আজকে যা পড়াচ্ছি এখান থেকে এটাই এটাই আমি তো বললাম অলরেডি। কবিতার লাইন সংখ্যা মনে রাখতে হবে, ইউজুয়ালি আসে না এগুলো থেকে প্রশ্ন, ইউজুয়ালি আসে না, দরকার নাই লাইন সংখ্যা মনে রাখা। টেস্ট পেপার তোমার যেটা ভালো মনে এটাই কেন। আটচালা কিভাবে? ওমর ফারুক প্রশ্ন করেছো। আমার মনে হয় ওমর ফারুক এটা আমার পক্ষে ব্যাখ্যা করা কঠিন, তুমি যদি এটা ছবি দেখতে পেতা সবচেয়ে ভালো হতো। ক্লাসটা শেষে তুমি গুগলে আটচালা লিখে সার্চ করবা, দেন ইমেজেসে যাবা, তাহলে তুমি বুঝে যাবা কেন আটচালার কথা বলেছে। হ্যাঁ সুমন, সব কবিতাই পড়ানো হবে না। আমি খাতা দেখি না, খাতা দেখার আলাদা মানুষ আছে। এত খাতা আমি কিভাবে দেখবো? 6 টাকা ক্লাসের ক্লাস নেই। যেটা পড়ানো হয়ে গেছে সেটার পরবর্তীতে কেন পড়াবো? রেকর্ডিং তো থাকবেই, রেকর্ডিং দেখে নেবে। আচ্ছা, হাল মানে কি দশা? আচ্ছা আচ্ছা বুঝছি। এখন হালের তো কয়েকটা মিনিং থাকতে পারে। এখানে হাল মানে হচ্ছে দশা, যে অবস্থা। এ কি হাল তোমার চেহারার, এ কি দশা তোমার চেহারার, এরকম আর কি। স্যার শুধু বোর্ড বই পড়বো? না, শিখোর এই স্লাইড গুলাও পড়বা, শিখো অ্যাপে যা যা রিসোর্সেস আছে সেগুলো পড়বা, শুধু বোর্ড বই পড়লে হবে না। এখন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষা নিয়ে ভাবতে হবে না নিশাদ, এইচএসসি খুব কাছে, আগে এইচএসসি পার করো, পরেরটা পরে। আমি যেভাবে বলেছি ওই যদি সৃজনশীল লেখো, ভেতরে লেখা ঠিক থাকে, অবশ্যই ইনশাল্লাহ 10-এ 10 পাবা। রিফাত, তুমি 10-এ 10 পেয়েছো, কংগ্রেটস, 10-এ 10 পাবা। আচ্ছা, সবাই ভালো থেকো। হ্যাঁ, আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিই আমার মনে হয়। আর ওরকম কোনো আমাদের ভ্যালিড একটা প্রশ্ন নাই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।